ওকে, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে আমাদের ব্যাচ 16 এর ওরিয়েন্টেশন ক্লাস, এবং ওরিয়েন্টেশন ক্লাসটা বেসিকলি হচ্ছে আপনাদের জিআরই সম্পর্কে একটা বেসিক গাইডলাইন দেওয়া, পাশাপাশি হচ্ছে আমাদের কোর্সটা কিভাবে আপনারা করবেন সেটা গাইডলাইন দেওয়া, আরও কিছু হচ্ছে যে হায়ার স্টাডি রিলেটেড আরও যত ধরনের আপনাদের কনফিউশনগুলো থাকে সেগুলো একটু ক্লিয়ার করে আজকে থেকে শুরু করা আর কি। ওকে, সো আমরা যেটা বললাম যে আমরা মেনলি যারা এখন পড়াশোনা শুরু করতে চাচ্ছি, ফল 27কে টার্গেট করি, যেহেতু আমাদের আহ, এখন অলরেডি হচ্ছে আমাদের স্প্রিংয়ের ধরার কোনো সুযোগ নাই, অর্থাৎ হচ্ছে আমাদের ধরতে হবে আলটিমেটলি ফলেই। সো ফলে যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমাদের এখন থেকে পড়াশোনা করা উচিত। এখন আসি হচ্ছে যে আমাদের মেইনলি হায়ার স্টাডির জন্য কি কি ফ্যাক্টর লাগে, কেন আমার জিআরই দরকার, সেগুলো আসার আগে দরকার হচ্ছে যে একটা হায়ার স্টাডি আমি করতে চাচ্ছি তাহলে আমার কি কি ফ্যাক্টর লাগে। যেহেতু এখানে যারা আছেন সবাই ম্যাক্সিমাম হচ্ছে আমরা ইউএসএ তে চিন্তা করে পড়াশোনা করার জন্য আসছি, স্বাভাবিক, কারণ জিআরইর মতো জায়গা যারা আমরা চিন্তা করতেছি অবশ্যই সবাই ইউএসএ তে পড়াশোনা করার চিন্তা করতেছি। আমরা ভালো করে জানি ইউএসএ তে আমাদের সেলফ ফান্ডিংটা বন্ধ আছে, মানে সেলফ ফান্ডিং পাওয়াটা সোনার হরিণের মতো, বাট ফুল ফান্ডিং হইলে আমাদের ভিসার সমস্যা হয় না। আর ফুল ফান্ডিংয়ের জন্য আমাদের কম্পিটিটিভ একটা আমাদের প্রোফাইল রেডি রাখতে হয়। এই কম্পিটিটিভ প্রোফাইলের মধ্যে কি কি থাকে একটা জিনিস যদি আমি একটু চেক করি, কয়েকটা জাস্ট ইউনিভার্সিটির লিঙ্ক আমি ওপেন করি যে রিকোয়ারমেন্টের জন্য কি কি থাকে আর কি। সো অ্যাজ ইট ইজ আমি যদি দুইটা প্রোগ্রাম যদি ওপেন করি, নর্মালি একটা প্রোগ্রামে কি বলা থাকে হচ্ছে আপ টু ডেট একটা সিবি থাকতে হবে, একটা স্টেটমেন্ট অফ পারপাস থাকতে হবে একদম ক্লিয়ার কাট, একটা আপনার হচ্ছে ট্রান্সক্রিপ্টগুলো থাকতে হবে। এখন ট্রান্সক্রিপ্টগুলো থাকা হয় এবং জিআরই এক্সামিনেশন, এবং এটা বলছে দিস ইজ ম্যান্ডেটরি ক্যান নট বি ওয়েবড, অর্থাৎ কিছু জায়গায় হচ্ছে এভাবে ম্যান্ডেটরি বলে দিবে, কিছু জায়গায় বলবো ওয়েবড, অর্থাৎ আপনি না দিলেও হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু কোনো জায়গায় বলে নাই যে কোনো জায়গায় বলেও না যে জিআরই লাগবে না, কারণ তারা অ্যাপ্লিকেশন ফিল্ডের মধ্যে জিআরই স্কোরটা সাবমিট করার জন্য একটা অপশন তারা রাখেই। সো আমার কি বোঝা যাচ্ছে যে জিআরই স্কোরটা এখানে একটা তারা পেরিমিটার হিসেবে ধরে। তো দেখেন আপনি আইএলটিএস স্কোর লাগে, দেন 3টা রিকমেন্ডেশন লেটার লাগে, তার মানে আপনি কি বুঝলেন দেখেন, এই যে যে ডকুমেন্টগুলো তার মধ্যে আপনার সিবি অবশ্যই আপনি পারবেন করতে, আপনার একটা এসওপি আপনি রেডি করতে পারলেন, ট্রান্সক্রিপ্ট যা করতেছেন তাই, আইএলটিএস সবাই দিবে, দুনিয়ার যারা যারা আছে সবাই দিবে বাইরে পড়াশোনা করতে গেলে, রিকমেন্ডেশন লেটারও পাইলেন। এক্সেপশনাল আপনি কি দিয়ে হইতে পারবেন, জাস্ট একমাত্র জিআর স্কোর দিয়ে। মানে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি যদি একটু দেখেন আপনার কি কি লাগে, একটা পার্সোনাল স্টেটমেন্ট বা এসওপি, একটা লেটার অফ রিকমেন্ডেশন লাগে 3টা, আইএলটিএস স্কোর লাগে, দেন হচ্ছে আপনার সিজিপিএ লাগে, ওকে, ট্রান্সক্রিপ্ট লাগলো, এবং বাকি যদি লাগে দেখেন মেক্স, এখন বাকি এই জিনিসটা সবার কাছে থাকবে, তাহলে এক্সেপশনাল কী হিসেবে আপনি দিতে পারেন একটা জিআরই স্কোর। এবং এই জিআরই স্কোরটাকে আপনাকে এনশিওর করবে কিসে, এই যে অ্যাসিস্ট্যান্টশিপ অর্থাৎ ফিনান্সিয়াল যেটা ফুল ফান্ডেড যেটা থাকে, এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আপনার স্কোরটাকে কম্পিটিশন, মানে আপনার তো সবার যেহেতু আইএলটিএস আছে, সিবি আছে, এসওপি আছে, এলওআর আছে, সবই আছে, তাহলে আপনাকে আলাদা করবে কী হবে, দুইটা জিনিস, এক হচ্ছে রিসার্চ পেপার আর এক হচ্ছে জিআরই। তো রিসার্চ পেপার যদি আপনার ভালো থাকে তাহলে জিআরই স্কোরটা অল্প থাকলেই হবে, কারণ রিসার্চ পেপার নেই কিচ্ছু নাই, আপনার সিজিপিএটাও কম, তাহলে আপনি ওদের প্রুভ করবেন কীভাবে যে আপনার মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, সেটার জন্য জিআরই স্কোরটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর। সো তার মানে কি বুঝলাম, আমি যদি বাইরে পড়াশোনা করতে চাই আমার জিআর স্কোরটা খুব ভালো পরিমাণে কাজে দিবে ফুল ফান্ডিংয়ের ক্ষেত্রে বা প্রফেসরদের বোঝানোর ক্ষেত্রে। কথা কি বুঝছি? কি কি লাগে একটা ইউনিভার্সিটিতে, মানে মেইনলি বেসিক, আমি যদি হচ্ছে কোয়ালিটি অ্যাচিভ করতে চাই তাহলে এই জিনিসগুলো লাগবেই, ম্যান্ডেটরি ফিল্ড। ক্লিয়ার সবাই? হ্যালো, একটু কথা বলতে হবে, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তার মধ্যে আবার দেখেন একটা জিনিস আছে ট্রান্সক্রিপ্ট, আমি এগুলো ক্লিয়ার করে দিতেছি যেন আপনারা রেডি থাকেন, টু বি রেডি হইতে হবে নেক্সট প্রসেসের জন্য। ট্রান্সক্রিপ্টের এখন যেহেতু অনেক সময় আছে, যারা গ্র্যাজুয়েশন করে ফেলছেন তারা ধীরে ধীরে চেষ্টা করেন এই ট্রান্সক্রিপ্টটাকে যেন হচ্ছে ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন হয় করে ফেলতে পারেন। যদি আমি বলি এটার নাম কি ওয়েস, তো ওয়েস যদি করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো, কি যে কোন দিক দিয়ে, কারণ অনেক ইউনিভার্সিটি ওয়েস হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ
ইন্টারন্যাশনাল ইভালুয়েশনটা ম্যান্ডেটরি। ইফ আপনার ওয়েস করা থাকে তাহলে সেই সব ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ আপনি সেগুলো করতে পারবেন না। এখন ওয়েসটা কেন দরকার, কি যেসব ইউনিভার্সিটিতে ওয়েস ম্যান্ডেটরি সেই সব ইউনিভার্সিটিতে কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম, বিকজ অফ ম্যাক্সিমাম মানুষ ওয়েসটা করতে চায় না, কারণ যেগুলোতে ওয়েস লাগে না সেগুলোতে অ্যাপ্লাই করে, সেখানে কম্পিটিশনটা একটু বেশি। কারণ কি, কারণ ধরুন হচ্ছে আপনার ওয়েস করতে প্রায় 35,000 টাকার মতো লাগে এজ এভারেজ। সেই টাকাটা অনেকেই ঢালতে চায় না, যে আমি যেগুলোতে ওয়েস নেই সেগুলোতে অ্যাপ্লাই করবো, আমি কেন এটাতে অ্যাপ্লাই করবো, এই চিন্তা করে ওয়েসটা করে না। সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি মানে আপনার ক্রাইটেরিয়াটা কমে যায়। যেমন আপনি যদি দেখেন কেনেসাউ স্টেট বা টেক্সাস টেক, অথবা আপনি যদি আরও দেখেন আইওয়া স্টেট ইউনিভার্সিটি, এগুলো অনেক কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো সরাসরি ওয়েস লাগবে আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনার যদি সেগুলো টার্গেট থাকে, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা কিন্তু ওয়েস প্রয়োজন ইন্টারন্যাশনাল ইভ্যালুয়েশন। অর্থাৎ এই আপনার এগুলো না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো তার মানে কী হলো, আপনি ওই টার্গেটটা রাখার জন্য, যেহেতু 27 অনেক দেরি আছে, অনেক সময় আপনার হাতে আছে প্রিপারেশনের জন্য, আপনি ধীরে ধীরে এই কাজটা করে ফেলেন, বাকিদের থেকে আগায় থাকবেন। কি বলছি বুঝছি? ক্লিয়ার ভাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, জি ভাইয়া। এখানে একটা ছোট্ট একটা কথা বলে নিই, স্টেটমেন্ট অফ পারপাস প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন থাকে। আমরা ভাবি কি যে কিছু ইউনিভার্সিটি হয়তো বা একটা ফুল 1.5 পেজে একটা এসওপি লিখে ফেললাম, বাকিরাও লিখছে আমিও লিখে ফেলি, জমা দিয়ে ফেলি। এখানে সবথেকে বড় রিজেকশন আসে সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। অর্থাৎ আপনি প্রফেসর মিলল, বাট ইউনিভার্সিটির মিনিমাম ক্রাইটেরিয়া, অর্থাৎ এইখানে আপনার যত ওয়ার্ডের বলা থাকবে, অর্থাৎ যদি এখানে 500 ওয়ার্ডের বলে দেওয়া থাকতো তাহলে 500 ওয়ার্ডেরই লাগবে, এক ওয়ার্ডও বেশি লেখা যাবে না। অর্থাৎ ওদের যে আমার যে রিকোয়ারমেন্টগুলো ফুললিভাবে ফলো করতে হবে, এই জিনিসগুলো আপনার ভালোভাবে খেয়াল করতে হবে। তার মানে সিবিও একটা সুন্দর একটা ফরম্যাটে আপনার লিখতে হবে, এসওপিও অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে সিজিপিএ তো ইম্পর্টেন্টই। যদি না থাকে তাহলে সব থেকে বড় কথা, আপনার ধরেন সিজিপিএ চাইলে এখন আর বাড়াইতে পারবেন না, আপনার পরীক্ষা শেষ, আপনি চাইলে এখন হচ্ছে অনেক কিছু করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে জিআর স্কোরটাকে বাড়িয়ে, ধরেন আপনি যে জিআর স্কোর 320 আনতে পারেন, আপনি জাস্ট চিন্তা করেন 320 কিন্তু আপনার বাকি যত উইকনেস আছে সব কমাই ফেলবে। তার মানে আমি কি বুঝলাম, আমি যদি বাইরে পড়াশোনা করতে চাই, যদি ফুল ফান্ডেড পড়াশোনা করতে চাই, জিআরইটা আমার জন্য ম্যান্ডেটরি। আর যদি সেলফ ফান্ডে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে জিআরই দেওয়া লাগবে না, কিন্তু ভিসা পাবেন না। এই হচ্ছে জিআরই মেইন ফান্ডা। আমি বাইরে ইউএসএতে পড়তে যাব তাহলে আমার জিআরই লাগবেই, এটা একদম সোজা বাংলা কথা, বুঝছি? জি এটুকু বুঝছি ভাই? ক্লিয়ার জি সবাই বুঝছি। জিআরই সম্পর্কে? Yes, জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে আমি আবার বললাম যে কেন জিআরই, কারণ হচ্ছে আমরা সবাই চেষ্টা করতেছি যে আমরা বাইরে পড়াশোনা করব, এবং আমরা ফুল ফান্ডেড পড়াশোনা করব, দ্যাটস ওয়াই জিআরই। আচ্ছা, একটা সেকেন্ড আমাকে দেন। ওকে, সো আমরা কি বললাম যে কেন জিআরই, এটা বুঝছি কেন এখন থেকেই, কারণ আমরা হচ্ছে যে সময়টা আছি এই সময়টা হচ্ছে আইডিয়াল সময়, অর্থাৎ বরঞ্চ আমি বলবো যে আরও 1 মাস লেট হয়ে গেছে, বিকজ অফ আপনার হাতে এখন সময় কি, আপনি হচ্ছে ফল 27 ধরতে যাচ্ছেন, তার মানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সময় পাবেন হচ্ছে ডিসেম্বর 15। এইটা হচ্ছে লাস্ট ডেট থাকে যদি ফান্ডিং চিন্তা করেন। এর আগে অ্যাপ্লিকেশন শুরু হয় কখন থেকে ভাই? অ্যাপ্লিকেশন শুরু হয় সেপ্টেম্বর থেকে, অর্থাৎ সেপ্টেম্বর প্রত্যেক 15 দিন পর পর ডেডলাইন থাকে, যেমন সেপ্টেম্বর 15 ডেডলাইন শেষ, অক্টোবর 1 তারিখে শেষ, অক্টোবর 15 তারিখে শেষ, তারপর হচ্ছে নভেম্বর। তো ম্যাক্সিমাম সময় ভালো ভালো ইউনিভার্সিটি এই অক্টোবর নভেম্বরে শেষ হয়ে যায়, কিছু ইউনিভার্সিটি ডিসেম্বরে থাকে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে ভাই অনেক জায়গাতে দেখি হচ্ছে জানুয়ারি মার্চ এপ্রিলে থাকে, ভাই সেইটা হচ্ছে ডেডলাইন, আর একটা হচ্ছে ফান্ডিং ডেডলাইন, প্রায়োরিটি ডেডলাইন, দুইটা ডিফারেন্ট। যেখানে আপনি সেন্ট্রাল ফান্ডিংয়ের ব্যাপার দেখবেন যে ফান্ডিং হইতেছে, এগুলো হইতেছে, সেখানে আপনি দেখবেন যে একটা হিসাব আছে, সেই হিসাবটা কি
সেই হিসাবটা হচ্ছে আমার ফান্ডিং। আমি যদি একটু দেখাইতে চাই, একটু কয়েকটা ইউনিভার্সিটির সম্পর্কে আমি একটু ওকে। আচ্ছা, সাপোজ এই একটা ইউনিভার্সিটি, ধরেন এখানে কি বলতেছে, এদের হচ্ছে ফুল ফান্ডেড অফার করে তারা পিএইচডি স্টুডেন্টের জন্য মাস্ট বি। তো সেই ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টের সাথে তারা কিন্তু ডিসেম্বরের 1 তারিখে ডেডলাইন শেষ। আপনি দেখেন গ্যারান্টেড, এই যে এখানে বলা আছে যে এই স্টুডেন্টরা গ্যারান্টেড অ্যাসিস্ট্যান্টশিপ বা এডমিশন দেয়, তাদেরও ডিসেম্বরের 5 তারিখে শেষ। তো আপনি দেখেন মেজরিটি যেখানে তারা বলতেছে কি উই গ্যারান্টি ফান্ডিং টু অল কম্পিউটার সায়েন্স পিএইচডি, যারা পিএইচডি যে প্রথম দিন থেকে ফান্ডিং দেয় যদি আপনার যোগ্যতা ঠিকঠাক থাকে। তাহলে কারা? ইলিনিয়াস শিকাগো, তাদের সিজিপিএ জিআরই সব কিছু মিলে যদি আপনার মিলে, অর্থাৎ ডেডলাইন কিন্তু ডিসেম্বরের 15 মধ্যেই শেষ। অর্থাৎ আপনি যাই করেন না কেন আপনার ডেডলাইন কিন্তু আপনার ওইভাবেই কাউন্ট হবে। তার মানে আপনার মেইন ম্যাক্সিমাম সময় কতটুকু? সেপ্টেম্বরের মধ্যে আপনার চেষ্টা করে হচ্ছে জিআরই এবং আইএলটিএস অথবা টুয়েফেল, বাট আইএলটিএস যদি আমরা চিন্তা করি তাদের ক্লিয়ার হয়ে উচিত। তার মানে আপনি এর জন্য যদি 2 মাসও রেখে দেন, বাকি থাকে কত? বাকি হচ্ছে আপনার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, জুলাই পর্যন্ত। তার মানে আপনি এখানে 5 মাস সময় পেতেছেন এজ এভারেজ। যদি আপনি 5 মাস পান, তার মানে আপনার উচিত ছিল আরও 1 মাস ওইদিকে বাড়াই নেওয়া। কিন্তু মেজরিটি মানুষ আমরা বাংলাদেশে কী করি জানেন? আমরা গ্র্যাজুয়েশন হয় মোটামুটি মার্চ এপ্রিলের দিকে পড়াশোনা শুরু করি বা জুন জুলাই, তখন 3 মাসে চেষ্টা করি পড়ে ফেলার। কিন্তু মনে রাখেন জিআরই কিন্তু ইংলিশদের ইংলিশ পরীক্ষা। কি বুঝলেন? যারা ইউএসএতে আছে তারাও কিন্তু জিআরই দেয়, তারা ইংলিশে দক্ষ, তারাও জিআরই দিচ্ছে, আপনিও জিআরই দিচ্ছেন। তাহলে বুঝেন তাদেরও আপনার যেরকম কঠিন লাগতেছে আপনারও সেম কঠিন লাগতেছে। যেমন এই যে দেখবেন গ্রেড যে পড়ায়, তারা কিন্তু ইউএসএ স্টুডেন্টদের পড়াচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন ইংলিশদের ইংলিশ পরীক্ষা আপনি ক্র্যাক করতে চাইতেছেন জাস্ট 3 মাসে, যেটা কিছুটা ইম্পসিবল। বাট বেসিক স্কোর আনার জন্য ঠিক আছে, 300+ আনার জন্য মোটামুটি ঠিক আছে। বাট আপনার যদি ফাউন্ডেশন ভালো থাকে, যেমন আমি আইবিএ থেকে পড়াশোনা করলাম, ধরেন আমরা মোটামুটি ইংলিশ আছে, তারা যদি চিন্তা করে তাহলে ঠিক আছে, ওকে 310 মোটামুটি পাওয়া যায়। কিন্তু আপনি যদি অ্যাভারেজ চিন্তা করেন তাহলে 4 থেকে 5 মাস আপনার লাগবেই একটা ভালো স্কোর আনতে গেলে। কিন্তু মনে রাখেন এটা কিন্তু নর্মালি 6, 7, 8 মাস, 1 বছরও লাগে অনেকের, অনেকে 2 বছরও ক্র্যাক করতে পারে না। তো আপনার এত বড় জার্নিটাকে জাস্ট শর্ট করে না 4 মাস, আপনার 4 থেকে 5 মাসের মধ্যে ভালো একটা স্কোরের জন্য বসতে হবে। দ্যাটস ওয়াই এখন থেকে শুরু করাটা অনেক বেশি আইডিয়াল। আপনি যদি আরও পরে শুরু করতেন তাহলে জিআরইটা আপনার মানে গলার কাটা হয়ে থাকতো। কারণ দেখেন আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার এক্সপেক্টেড স্কোর আসতেছে না, তখন যদি আপনি পরীক্ষা হলে বসে যান, চিন্তা করেন আপনি স্কোরও নাই, দেন আবার আইএলটিএস করেন, তখন স্কোর ঠিকঠাক আসতেছে না, আপনার কিন্তু ডেডলাইন মিস হয়ে যাবে। ইফ ডেডলাইন মিস হয়ে যায়, আপনি কিন্তু স্প্রিংয়ে কিন্তু সেন্ট্রাল ফান্ডিং খুব একটা হয় না, মানে প্রফেসর ম্যানেজ না হইলে আপনাকে কিন্তু সেন্ট্রাল ফান্ডিংয়ের জন্য ওয়েট করতে হবে আবার সেই ফল, অর্থাৎ আপনার লাইফ থেকে আবার 1.5 বছর চলে যাবে। তো এখন আমি কোশ্চেন হইতে পারে ভাই প্রফেসর ফান্ডিং এর সেন্ট্রাল ফান্ডিং কি? সেন্ট্রাল ফান্ডিং হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন, ধরেন 10 জন স্টুডেন্টকে তারা হচ্ছে সেন্ট্রালি ফান্ড দিবে, অ্যাপ্লাই করছে 100 জন, তার মধ্যে টপ 10কে আপনার ফান্ডিং দিবে। এখন টপ 10-এর মতো আপনার কোয়ালিটি থাকতে হবে। আর প্রফেসর ফান্ডিং কি? আপনার প্রোফাইলের সাথে প্রফেসরের নক দিচ্ছেন, প্রফেসর আপনার প্রোফাইল পছন্দ করছে, এই টপ 10-এর মধ্যে তারা বলবে মানে আপনার যখন হয়ে যাবে প্রফেসরিতে ফান্ডিংটা দিবে, তখন তারা এখানে রিকোয়ারমেন্ট করবে, তত আপনার হয়ে যাবে। তার মানে কি প্রফেসর হলে আপনি শিওর যে হইতে পারতেছেন, আর সেন্ট্রাল হলে আপনি 100 জনের মধ্যে টপ 10-এ থাকতে হবে। দ্যাটস আপনার ইউনিভার্সিটি সিলেকশনটা খুব ভালো হইতে হবে। কারণ যেমন হচ্ছে আপনি যদি এখন আপনার প্রোফাইল হচ্ছে ধরেন হচ্ছে এভারেজ, আপনি যদি এখন স্ট্যানফোর্ড অথবা হচ্ছে এমআইটিতে অ্যাপ্লাই করেন তাহলে তো আপনার হবে না। আপনার প্রোফাইল যদি থাকে এভারেজ, আপনি এভারেজ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, তখন আপনার টপ 10-এ থাকার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই সেন্ট্রাল ফান্ডিং এবং প্রফেসর ফান্ডিং। কথা কি বুঝছি ভাই? এবং কেন এখনই উপযুক্ত সময় জিআরই শুরু করা, এটা বুঝছি। ক্লিয়ার সবাই ভাই? ভাই কোনো কোশ্চেন? ভাই একটু রিপিট করেন তো। বুঝি নাই। ভাই এই যে একটু আগে বললেন না প্রফেসর ফান্ডিং আর সেন্ট্রাল ফান্ডিং, এটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ধরেন আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, কিছু কিছু ইউনিভার্সিটি ওই যখন রিসার্চের জন্য তারা হচ্ছে সেন্ট্রালি কিছু অ্যাপ্লাই করে স্টুডেন্টদের ফান্ডিং দিয়ে থাকে। ধরেন আপনি 10 জনকে সেন্ট্রাল ফান্ডিং দিবেন। এখন আপনি 10 জনকে যখন বাছাই করবেন, তাহলে 10 জন কি এমনভাবে বাছাই করবেন যেন তার হচ্ছে
মানে একটা ওভারঅল একটা প্যাকেজ যেন ভালো থাকে, ধরেন জের একটা স্কোর ভালো থাকলো, অথবা সিজিপি একটু কম থাকলেও তার পেপার আবার দুইটা আছে, আবার দেখা যাচ্ছে সব কিছু মিলে একটা প্যাকেজ মিলিয়ে 10 জন স্টুডেন্ট আপনি নেবেন, রাইট? বুঝছি। জি ভাই। এটাকে বলা হয় জি। সেন্ট্রাল ফান্ডিং। এরকম যে সব ইউনিভার্সিটি হয় তারা তাদের প্রোফাইলে বলে দেওয়া থাকে। যেমন আমি যে এই প্রোফাইলটা ওপেন করছি, আমি যদি একটু দেখাই, ধরেন সাপোজ হচ্ছে এটা পি ইউআইসি, এখানে বলছে কি, এই দেখেন কি বলছে দেখেন তো, এটা যদি কি বুঝছেন? ভাই কি বুঝছেন বলেন, এখানে কি বলতে চাইছে? হ্যালো? ভাই, বুঝলাম যে 5 বছরের জন্য ইয়া। না, এটা দিয়ে বুঝছেন হচ্ছে তারা সেন্ট্রাল ফান্ডিং দেয়, যাদেরই নেয় তাদের সবারই কি করে গ্যারান্টেড ফুল ফান্ডিং দেয়। তার মানে সেইখানে আপনার প্রফেসর খুঁজে প্রফেসরের সাথে অ্যালাইন করে এত কষ্ট না। আপনি যদি প্রফেসর হলে তো আপনি শিওর, বাট তাছাড়াও আপনি অ্যাপ্লাই করলে আপনার প্রোফাইলকে যদি মনে রাখেন যে আপনার গুড স্কোর আছে, অর্থাৎ সিজিপি 3.5-এর উপরে, পেপার টেপার আছে, তারপরে জিআর স্কোর 310-15-এর উপরে, তখন আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনি ধরে নিতে পারেন যে এখানে চান্স হইলেই ফান্ডিং হবে, এটুকু শিওর। তার মানে চান্স হওয়ার জন্য কম্পিটেবল, অর্থাৎ আপনি কম্পিট করতেছেন, কথা কি বুঝছি? হ্যাঁ ভাই, বুঝছি। এটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং। এখন প্রফেসর ফান্ডিং কি? এখন প্রফেসর ফান্ডিং হচ্ছে প্রফেসরদের প্রোফাইল দেখে, ধরেন সাপোজ হচ্ছে এখানে প্রত্যেকজনের প্রফেসরের প্রোফাইল দেখে, ধরেন আমি যদি একটু যাই, ধরেন ইউআইসি সিএস প্রফেসর, এই দেখেন এগুলো আছে, তার মানে সিএস বা কম্পিউটার এদের আছে। এখন এখানে সাপোজ কারো একজনকে আপনি ক্লিক করলেন, করার পরে আপনি হচ্ছে তার অ্যাবাউটে দেখলেন, তার রিসার্চ প্রোফাইলগুলো একটু ঘুরে ঘুরে দেখলেন, এবং হচ্ছে তার সিবিটিভি দেখলেন, সে কাজ করছে, সে টিচিং নিয়ে কাজ করছে। আচ্ছা তাই হোক, আমি আর একটু নিচে ধরেন শেখে গেলাম, এখন তাকে নিয়ে আরেকটু রিসার্চ করতে চাই, তাহলে একটু সার্চ দেন, সার্চ দিলে তার হচ্ছে কি রিসার্চ প্রোফাইল বেরোচ্ছে, এই যে রিসার্চ প্রোফাইলে সে কী নিয়ে কাজ করতেছে, সে এইটা নিয়ে কাজ করতেছে, অর্থাৎ তার রিসেন্ট পেপার এগুলো। তা এখন আপনার দেখা যাচ্ছে যে আপনার সাথে তার মিলছে, তাকে একটা মেল দিলেন যে আমি হচ্ছে আপনার এটা দেখছি, আপনার আমার প্রোফাইলে কাজগুলো এটা আমার সাথে কাজে অ্যালাইন করতেছে, আমি কাজ করতে চাই। ইফ দেন সে যদি আপনার রেসপন্স করে, তখন তার সাথে কথাবার্তা বলে একটা ইন্টারভিউ করে দেন সে আপনাকে নিয়ে নিলে, এটাকে বলা হয় প্রফেসর ফান্ডিং। অর্থাৎ প্রফেসর আপনাকে শিওর করলো আমি তোমাকে নিচ্ছি, তোমাকে আমি গাইড করবো, তুমি আসো, টাকাটা যেহেতু আমি দিব, কথা কি বুঝছেন? জি ভাই, বুঝছি। সো এরকম খুঁজতে হয়। তো এইটা মেল মেল করা শুরু করতে হবে কখন থেকে? এটা শুরু করে দিতে হবে আপনার এই যে জুন জুলাই থেকে। জুন জুলাই থেকে আপনার মেল লিঙ্কটা শুরু করে দিতে হবে, হোক না রিপ্লাই না আসুক, বাট মেলিংটা জুন জুলাই থেকে শুরু করে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনের সময় করবেনই আপনি, মেসেজ আসুক রিপ্লাই আসুক আর না আসুক, আপনি আপনার মতো করে ইউনিভার্সিটি শর্ট লিস্ট করে অ্যাপ্লাই করতে থাকবেন। তো যত কিছু হোক না কেন, জিআরই ছাড়া আপনি পার হতে পারবেন না ইউএসএতে, এই হচ্ছে কথা। করোনার সময় কিছুটা পার হইতে পারতো, বাট এখানে পার হতে পারবেন না। আচ্ছা, তাহলে জিআরির জন্য আমরা আমাদের বলতেছি, আমরা অলরেডি অনেকগুলো ব্যাচ পরে ফেলছি, তার মধ্যে 14টা ব্যাচের স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে দিচ্ছে, 15তম ব্যাচ চলতেছে, তাদের হচ্ছে বেসিক কমপ্লিট হয়েছে, মক শুরু করবে। সো আমাদের রিসোর্সগুলো অনেক অথেন্টিক এবং গুছিয়ে পড়ানো হয়, এটা হচ্ছে প্রোভেন যেহেতু। এবং এগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে এক্সপিরিয়েন্সের ভিডিওতে পাবেন। তারা তাদের পরীক্ষা দেওয়ার পরে আমাদের রিসার্চগুলো পড়ে বা আমাদের এক্সপিরিয়েন্সগুলো তারা এখানে শেয়ার করা আছে, সেগুলো আপনি শুনতে পারেন। হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের যে রিয়েল কোশ্চেনগুলো সেখান থেকে কমন আসে, এগুলো ডিটেল হচ্ছে আমাদের একটা পুরো ঠিক প্লেলিস্ট আছে। আছে। সো আপনি সেগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। তো এই হচ্ছে, তার মানে কি আমরা আমাদের এই দিকে আমাদের মোটামুটি ভালো গুছানো এক্সপিরিয়েন্স আছে এবং আমরা গুছিয়ে পড়াশোনা করাচ্ছি। তো আপনি কিভাবে পড়াচ্ছি আমরা আমরা আমাদের এখানে আপনি আর এক্সট্রা কোথাও যেতে হচ্ছে না, অর্থাৎ আপনি হচ্ছে কি বলে, আপনি মেইনলি আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স পুরো জিনিসটাই কভার হবে। এরপরে মকের সিস্টেমও রাখা হয়েছে, যেটা হচ্ছে ধরেন
আপনি মক দিতে হবে, মক ছাড়া তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না। এখন আপনি অনলাইনে বা বিভিন্ন জায়গায় যে মক আছে সেটা রিয়েল কোশ্চেনকে রিপ্রেজেন্ট করে না। পাশাপাশি ইটিএস এর আমাদের জিআরই পরীক্ষা নেই হচ্ছে ইটিএস। তো ইটিএস এর যে পরীক্ষা আছে দুইটা পাওয়ার পেপগুলো কিন্তু জিআরইর আগের ভার্সনের কোশ্চেন দিয়ে পাওয়ার পেপগুলো সাজানো। তো আগের ভার্সন বলতে কি ভাই, যারা জানেন না, 2023 সালের আগে কিন্তু জিআরই ছিল একরকম, 23-এর পরে কিন্তু জিআরই আরেক রকম হয়েছে। 23-এর আগে জিআরই ছিল 40 মার্কে 40 কোশ্চেন, আর 23-এর পরে জিআরই হয়ে গেছে সেম 27 মার্কে 40, মানে 40 মার্কে 27 কোশ্চেন। তার মানে দেখেন কোশ্চেনের ডিফিকাল্টি কিন্তু বেড়ে গেছে, যেহেতু ওয়েট বেড়ে গেছে। তার মানে কি, এই কোশ্চেন দিয়ে যদি আপনি 310ও পান পরীক্ষা দিয়ে, এই কোশ্চেনে কিন্তু আপনি তখন 300 পাবেন। তার মানে আপনার অ্যাকচুয়াল জাজমেন্টটা হইতেছে না। তার মানে ইটিএস এর যেগুলো এখন বর্তমানে পাইতেছেন অনলাইনে, সেগুলো এত ক্যাপাবল না আপনাকে জাজমেন্ট করার জন্য। সো আমাদের এখানে আপনি পুরো বেসিক টু অ্যাডভান্স তো পাইতেছেন, পাশাপাশি মক সার্ভিস আমরা রাখছি। এখন আমরা একদম পুরো গুছানো বাংলাদেশে প্রথম যেখানে আমরা ওয়েবসাইটের মাধ্যমে মক টেস্ট নিচ্ছি একদম পারফেক্টভাবে। এটা এখন না, যখন আপনার পারফেক্ট প্রিপারেশন হয়ে যায় তখন। তো ওয়েবসাইটে যদি আমরা একটু দেখাই, আমরা ওকে, সো আমরা যদি দেখাই আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে পুরো কোশ্চেনগুলো এমনভাবে সাজানো, আমরা যদি একটা এক্সাম দিই দেখতে পারবো ঠিক মেইন এক্সামে যে এরকম ইন্টারফেস পাবেন, অর্থাৎ লেখা ফন্ট থেকে ধরে সব কিছু, এবং কোশ্চেনগুলো একদম জিআরইর প্রিভিয়াস কোশ্চেন। অর্থাৎ আমরা কোশ্চেনগুলো এমন ম্যানেজ করছি এমনভাবে যে একদম সিস্টেমটা দেখেন একদম জিআরইর মতো করে। অর্থাৎ আপনি যে কোশ্চেনগুলো সামনে দেখতেছেন এটা জিআরইর অ্যাকচুয়াল কোশ্চেন, অর্থাৎ আগে আসছে। সো প্রিভিয়াস কোশ্চেন দিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন একদম অথেন্টিকভাবে। তো আপনাকে এটা কাজে দিবে, আপনাকে কিসে, আপনাকে একদম পরীক্ষা হলে কমন আসে, যেটা আমি এখানে দেখাইছিলাম যে আমাদের স্টুডেন্টদের অনেক রিভিউ আছে যারা হুবহু কমন কোশ্চেন কমন পেয়েছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যেগুলো হচ্ছে অথেন্টিক কোশ্চেন। অর্থাৎ আপনি যদি বাসায় এই যে টাইম চলতেছে টাইম ধরে পরীক্ষা দিতে পারেন, তাহলে এর থেকে ভালো প্র্যাকটিস আর কোথাও হবে না। এবং পরীক্ষা শেষে আবার আমাদের, মানে পরীক্ষা যদি দেন, পরীক্ষা শেষে আমাদের আবার কি আছে, এই যে একদম ভার্বাল থেকে কোয়ান প্রত্যেকটা জিনিস, আমি যদি একটু স্কিপ করে চলে যাই, যে প্রত্যেকটা কোশ্চেনের আবার সলিউশন আছে। অর্থাৎ আপনি যদি ক্লিক করে দেখেন প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পাবেন, ভিডিও সলিউশন তো পাবেনই, পাশাপাশি আপনি নিচে এক্সপ্লেনেশন সলিউশন পাবেন। তার মানে কি, আপনার প্রিপারেশনের জন্য আপনার বাইরে কোথাও যাইতে হচ্ছে না, আপনি বেসিক টু অ্যাডভান্স তো এখানে পাচ্ছেন, পাশাপাশি বেসিক কমপ্লিট হলে আপনি মকের জন্য প্রিপারেশন এখান থেকে নিতে পারবেন। এই হচ্ছে তাহলে আমাদের জন্য আমাদের এটা। সো আমাদের এখানে আপনি চাইলে আরও সার্ভিস পাবেন, সেটা হচ্ছে যে সিবিএসওপিএলওআর পাশাপাশি পার্সোনাল ওয়েবসাইট যা যা লাগে প্রত্যেকটা জিনিস এখানে গুছানো। অর্থাৎ আপনি একবার আসছেন, আপনি পরীক্ষার আগ পর্যন্ত, ফল 27 আগ পর্যন্ত আপনি আমার সাথে থাকতে পারবেন। পুরো আমাদের প্ল্যাটফর্মটা এমনভাবেই সাজানো। সো দ্যাটস ওয়াই আপনাকে আমাদের এখানে করতেছি। আচ্ছা, সো আমি আগে ব্যাচের সম্পর্কে বলে নিই, তারপরে জিআরই সম্পর্কে বলবো। যারা ভর্তি হন না হন সমস্যা নেই, বাট জিআরই সম্পর্কে বলবো। আচ্ছা, যারা ভর্তি হয়েছেন তাদের আমি কোনো গ্রুপে এখনও অ্যাড করি নাই, বাট আজকে ক্লাসের পরে অ্যাড করে দিব। আপনারা দুইটা গ্রুপ মেনটেন করবেন, এক হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। জি, কিছু বলবেন? আচ্ছা, আমাদের দুইটা গ্রুপে আপনাকে অ্যাড করে দিব, আপনি একটু খেয়াল করিয়েন, ভালো করে দেখিয়েন আপনাদের নোটিফিকেশন। মেসেঞ্জার গ্রুপটা হবে আপনাদের ডিসকাশনের জন্য, অর্থাৎ যে কোনো ধরনের প্রবলেম ডিসকাশনের জন্য একজন আরেকজন কোশ্চেন করবেন, আমাকে কোশ্চেন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট হচ্ছে আমি হচ্ছে আপনার নেক্সট ক্লাসে আপডেটগুলো বা রেকর্ডিংগুলো দিব, আর রিসোর্স শেয়ার করবো গুগল ডক্সে একদম গুছিয়ে সুন্দর করে। হোমওয়ার্ক থাকবে, আপনি হোমওয়ার্ক বেস পড়াশোনা আপনার ব্যাচের সাথে আপনি এই যে ওয়েবসাইটে 4টা মক টোটাল মিলিয়ে ফ্রিটা মিলিয়ে 5টা মক আপনি ফ্রি পাবেন। এই হচ্ছে কথা। আর আপনার ক্লাস হচ্ছে শনি সোমবার রাত 10টায় শুরু হবে, 10:30টায় শেষ হবে। এটা হচ্ছে আপনাদের রেগুলার চলতে থাকবে। এটা 2.5 মাস এবং মক টক নিয়ে 3 মাস পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করব। আর আপনাকে মকের জন্য এলিজিবল, অর্থাৎ বেসিকটা কমপ্লিট করার জন্য আমরা সময় নিব মাত্র 1.5 মাস। অর্থাৎ আপনি 1.5 মাস যদি আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারেন, তারপরে যদি আপনি আমার সাথে কন্টিনিউ না করেন, নিজেও জিআরই লাইফটা শেষ করে ফেলতে পারবেন ইজিলি। সো আমি যাদেরই আমি পড়তে বলি, বা আমার আগে স্টুডেন্ট বা এখন যারা আছেন তাদের সাথে আমি জাস্ট রিকোয়েস্ট করি, ভাই আমার সাথে শুধুমাত্র 1.5 মাস আপনি মানে হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে করেন। একটু প্রেশার যাবে 1.5 মাস। এই 1.5 মাসের পরে আপনার কোয়ান্ট এবং ভার্বাল পুরো সিলেবাসের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কী কী ফর্মুলা আসে, কী কী সিলেবাস ক্লিয়ার।
এরপরে যেটা আসবে ভাই, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা, অর্থাৎ একটু কঠিন ম্যাথ, একটু কঠিন ভার্বাল প্র্যাকটিস করা, এটা পরের কাজ। তো আপনি, তার মানে কি, আপনি যদি জিআরই পড়াশোনা শেষ করতে চান, যে কোনো মেন্টরকে ফলো করে জাস্ট বেসিক পার্টটা, সিলেবাসটা বুঝে নেওয়া উচিত। কারণ আপনি যদি সিলেবাসে যদি এই এই 1.5 মাসের মধ্যে যদি আপনি ফ্ল্যাকচুয়েট করেন, ধরেন একদিন আমার কাছে, একদিন আরেকজনের ভিডিও দেখেন, তাহলে আপনি হারাই যাবেন, আপনি জিআরই কমপ্লিট করতে পারবেন না। আমি আবার বললাম, আজ অব্দি কেউ পারে নাই, আমার 14-15টা পেয়েছে যারা বিভিন্ন মেন্টরের কাছে ঘোরাফেরা করছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এই 1.5 মাস শুধু আমাকে ফলো করতে হবে, তারপর আপনি নিজেই বুঝে যাবেন আমি কি ক্যাপাবল কি ক্যাপাবল না। এই 1.5 মাসের পর আপনি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বুঝে যাবেন আপনার কীভাবে যাইতে হবে পরের জার্নি। বিকজ আমি ফুল সিলেবাস যেহেতু আলোচনা করে দিব, বাকি সময়টা অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল আপনি যত বেশি প্র্যাকটিস করবেন। তার মানে দেখেন, আমরা 8 মাসের প্রিপারেশনে এই 1.5 মাস, আর হচ্ছে মকের জন্য আরও 3 মাস, তার মানে 3.5 মাস হচ্ছে আমি টোটাল সময় রাখছি আপনাকে। 3 সাড়ে 4 মাস আপনি আসলে 320+ প্রিপারেশনে যাইতে পারবেন, যদি রেগুলার হোমওয়ার্কটা করেন। কেন হোমওয়ার্ক প্রয়োজন আমি যদি এবারে আপনাকে দেখাই। আমাদের স্টুডেন্ট যারা পড়ে তাদের আমি বলি, আচ্ছা আমরা যেভাবে বলছি ডকে হচ্ছে আমরা আমাদের হোমওয়ার্ক দিব, এই যেটা হচ্ছে রানিং ব্যাচের ডক ফাইল। তো ডক ফাইলে কি আসতেছে, ডক ফাইলে হচ্ছে আপনার ভোকাবুলারি যেটা পড়তে হবে, যেটা হচ্ছে অথেন্টিক, যেটা পরীক্ষা হলে এখন আসবে বা আসে, যেটা পড়লে আপনার সব ধরনের ভোকাবুলারি হয়ে যায়, সেই রিসোর্স হচ্ছে ভোকাবুলারি এসিপিআর। এগুলো ভাই নেক্সট ক্লাস থেকে আপনি ক্লাসেই বুঝতে পারবেন, ক্লাসে একদম ধরে ধরে বুঝিয়ে দেবো কোনটা কি। তো এসিপিআর এটা, তার মানে আপনি গ্র্যাগমেট ট্র্যাগমেট ধরে কিছু করতে হবে না, এসিপিআরটার মিনিংটা সব পড়লেই হবে। আমরা এটার একটা ওয়েবসাইটও লঞ্চ করব খুব জলদি, তার যেন আপনি হচ্ছে ওয়েবসাইটে খুব সুন্দর করে মিনিং সহ পড়তে পারেন। আবার কেউ যদি চায় যে ভাই সবাই তো গ্র্যাগমেন্টের কথা বলে, আমার তো গ্র্যাগমেন্ট দিতে হবে, তাহলে গ্র্যাগমেন্টেরও আমরা সুন্দর করে গুছিয়ে রাখছি যে আপনি চাইলে গ্র্যাগমেন্টও ফলো করতে পারেন। কিন্তু আমাদের সাজেশন যেভাবে আমরা শর্টকাট ওয়েতে যে এটা পার করতে পারি সেটা। আচ্ছা একটু দেখেন, আচ্ছা গ্র্যাগমেন্টে দেখেন ওয়ার্ডগুলোকে, ওয়ার্ড, ছবি, ইংলিশ মিনিং, বাংলা মিনিং, তার পেয়ারগুলা মানে সিনোনিমগুলা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে এটা থাকলে আমাদের এই ওয়ার্ডটাকে, আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে জিআরিতে রিপিটেশন আসা বা বারবারে আসা যে ওয়ার্ডটা, যেটার তো একটা ওয়ার্ডের তো অনেক সিনোনিম থাকে। এখন জিআরিতে একটা পার্ট আছে ভার্বালের, সেটাকে বলা হয় এসি বা সেন্টেন্স ইকুইভ্যালেন্ট। এগুলো হচ্ছে আমরা যখন জিআরি টাইপ ভিত্তিক আলোচনা করব তখন আমরা জানতে পারবো, অনেকের মাথার উপর দিয়ে গেলে। তো সেখানে এক একটা ওয়ার্ডের সিনোনিম লাগে। এখন আমরা যদি অনলাইনে সার্চ দিই, এক একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম আসবে। ধরেন আমরা যদি অ্যানোমালি লিখে সার্চ দিই, অ্যানোনিমস লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো ওয়ার্ড আছে। এখন আপনি কোনটা পড়বেন, পরীক্ষা হলে তো একটা পেয়ার আসবেই। দ্যাটস ওয়াই এই যে আমাদের স্পেশাল পেয়ার শিটটা, যেটা পরীক্ষা হলে এই পেয়ারটার সাথে অ্যানোমালির সাথে এটা আসছে, অর্থাৎ এখানে অ্যাব্রেশন যে ওয়ার্ডটা সেটা আসছে। আমি যদি এখানে দেখাই অ্যানোমালির সাথে এই যে অ্যাব্রেশন, দেখেন কত নিচে। আপনি কিন্তু অনেকগুলো পড়তেন হয়তো বা দুই একটা পড়ে তো সপ্তাহ পড়তেন না, দুই একটা পড়ে ছেড়ে দিতেন, এটার সাথে এটা আসছে। তার মানে আপনি জাস্ট এটার সাথে এটাই পড়বেন, পেয়ার মিলে বাংলা মিনিংটা পড়ে ফেলবেন। এই বাংলা মিনিং আর ইংলিশ মিনিং আমরা অ্যাপস বানানোর চেষ্টা করতেছি এটাকে। তো আপনার পরীক্ষা হলে আমি গ্যারান্টি দিব বন্দুকের গুলি মিস হবে, এটার সাথে এটা পেয়ার আসা মিস হবে না। অর্থাৎ এগুলো আসছে বারবারে যে রিতে আসছে অ্যানালিসিসের পরে এই পেয়ারগুলো, এগুলো আমরা পারচেস করছি অনেক টাকা দিয়ে। তার মানে আপনি জাস্ট এটার সাথে এটা পড়বেন, এটার সাথে এটা পড়বেন, অনেকগুলো সিনোনিম থাকলো, জাস্ট এইটা পড়বেন। তার মানে আপনার সিনোনিমের প্যারাটা কমে গেছে। আপনি গ্রেগের ওয়ার্ডও পড়লেও ধরেন হচ্ছে অনেকগুলো অনলাইন থেকে বাংলা মিনিং সিনোনিম পড়তে হইতো, বাট আপনি যখন জাস্ট টু টু দ্য পয়েন্টে জাস্ট এটার সাথে এটা পেয়ার করবেন, আপনার আর কিছু লাগবে না, আপনি জাস্ট মিনিং পড়েন, তাহলে আপনার এই পুরো শীটটা আপনার জন্য ফরজ মুখস্থ করে ফেলা 27 পেজের পরীক্ষাতে বারবারে ভালো করতে গেলে। কথা কি বুঝছেন? দ্যাটস ওয়াই হচ্ছে এটা, এই পেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা আমরা দিয়ে থাকি। এডাব্লিউতে আসি। আমাদের ক্লাসটা কেন হচ্ছে হোমওয়ার্ক বেসড? হোমওয়ার্ক বেসড এই জন্য দেখেন, এই যে ক্লাসটা হলো, এই ক্লাসটার মেইন ক্লাস হচ্ছে এটা। এই মেইন ক্লাস বলতে বোঝাই যে তাদের সময় যে ক্লাসটা হয়েছে, তাদের ক্লাস লাইভ ক্লাসে যেটা হয়েছে, তার আগেও কিন্তু একটা সাপোর্টিং ভিডিও ছিল। দেখেন এই যে এখানে একটা ভিডিও, এখানে একটা পিডিএফ, যেখানে 3টা অধ্যায় করে আসতে বলা হয়েছে। এখন ভাই প্রশ্ন দেবে ভাই আমাকে একদমই করার নেই, তাহলে আমি 3টা অধ্যায় পারবো কেমনে? এটাই হচ্ছে এভাবে দেখেন, 3টা অধ্যায় কিছু 5LB। আমি কিন্তু ক্লাসে 5LB পড়াবো না, ক্লাসে পড়াবো হচ্ছে যেগুলো জিআরিতে আসে, মানে জিআরিতে রিয়েল কোশ্চেন বা কেএমএফ হচ্ছে জিআরির রিপ্রেজেন্টেশন, সেগুলো পড়াবো। হোমওয়ার্কটা তাহলে 5LB করাবো। তো আপনি প্রথম ক্লাসে পড়ে বুঝে যাবেন কেন 5LB জিআরির মতো কোশ্চেন না, মানে জিআরিকে রিপ্রেজেন্ট করে না।
এটা ঠিক হোমওয়ার্কে আপনি বুঝে যাবেন। হোমওয়ার্ক যখন করে আসবেন প্রথম ক্লাসে, তো এই জন্য আমরা ক্লাসে 5LB-তে পেন দিব না। তো 5LB-তে আপনার কাজ হচ্ছে হোমওয়ার্ক বাসায় করা। এখন প্রশ্ন হচ্ছে ভাই বাসায় তো 5LB, এই যে এই অধ্যায় 3টা অধ্যায়, বাসায় তো ভাই 5LB তো আমি পারি না, আমি কি করব? দ্যাটস ওয়াই কিন্তু আমার সলিউশনও করা আছে। আপনার প্রথম 1 ঘন্টা একটা ভিডিও, প্রথম 1 ঘন্টা পুরো ডিসকাশন করা হয়েছে আপনার বেসিক, মানে কোনটা ন্যাচারাল নাম্বার, কোনটা হোল নাম্বার, কোনটা ইন্টিজার, কোনটা নাম্বার অফ ইন্টিজার, প্রত্যেকটা বেসিক আলোচনা করা হয়েছে এখানে। অর্থাৎ আপনি যদি প্রথম 1 ঘন্টা আপনি জাস্ট বাসায় নোট করলেন, তারপরে অধ্যায়টা করলেন, তাহলে কিন্তু হয়ে যেতেছে। ক্লাসে এসে আমরা কি করবো ভাই? ক্লাসে এসে দেখেন তো, আমি যদি দেখাই এই মেইন ক্লাসটা, এই ক্লাসে এসে আমরা ঠিক এই যে আসেন, নেক্সট দিন থেকে আমরা কোশ্চেন আলাদা করে নেব। এই যে ক্লাসে এসে ঠিক আগের যে বেসিকগুলা, এই যে এইগুলা একদম হয়তো বা বেসিকগুলো আবার জানেন বাট ডিসকাশন ভুলে করবো। গেছেন। দেন ওই বেসিকের আমরা যে ম্যাথ, রিয়েল কোশ্চেন ম্যাথ ধরে ধরে ম্যাথ করাবো। অর্থাৎ কি ম্যাথ করাবো? যেগুলো প্রিভিয়াস কোশ্চেনে আসছে বা প্রিভিয়াস ভাবে হচ্ছে টোটাল ওয়ার্ডটা মেইন থাকে। এক্সাম আসছে, যদি টোটাল সেগুলো ধরে ধরে দেখেন। এই যে এই পিডিএফটা ধরুন হচ্ছে, এটা হচ্ছে সূত্র পিডিএফ। তার মানে আপনি বাসায় তো করতেছেনই, ক্লাসে এসে এইগুলো আবার ডিসকাশন করাবো, ম্যাথ করাবো। তার মানে কি আপনি একই জিনিস, একই সূত্রগুলো 2বার রিভিশন পাবেন ক্লাসে এবং বাসায়। তার মানে আপনি হোমওয়ার্ক যদি না করেন, আপনি আসলে ক্লাসে আসলে কি হবে? ওই হোমওয়ার্কে তো অনেক ডিটেলসে পড়ানো হয়েছে, অনেক লম্বা লম্বা ভিডিও, তো ওই জিনিসটা আপনি মিস করবেন। তার মানে আপনি হোমওয়ার্ক মিস করলে আপনার আমার সাথে ব্যাচ আগাইতে পারবেন না। তখন আপনার হইতে হবে কি, পরের ব্যাচের সাথে আবার কন্টিনিউ করতে হবে আমার সাথে। এটা একটা প্যারা। তো আমার সাথে একটু কষ্ট হয় কোনটা? হোমওয়ার্কের সাথে তাল মিলানো। কারণ আপনি ম্যাক্সিমাম মানুষ এইটাকে জ্বরে যায়, কারণ হচ্ছে ওই যে হোমওয়ার্কটা একটু বেশি প্রেশার পড়ে যায়। একটু যেহেতু 3টা অধ্যায়, প্রায় 60-70টা ম্যাথ একটু করতে হবে। এখন ধরেন মাঝখানে একদিন গ্যাপ থাকে, এই গ্যাপে 60-70টা ম্যাথ প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে হয়তো বা করে না, না করে আর ক্লাসে আসে না। তো আপনাদের ক্ষেত্রে সাজেশন এটা থাকবে, সর্বোচ্চ চেষ্টা করে 1.5 মাসে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলা। কারণ হোমওয়ার্ক কমপ্লিট করলে আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনি ক্লাসেই সব পাবেন। দেখেন হিউজ পরিমাণ রিসোর্স, দেখেন এই একটা ক্লাসের এগুলো ভিডিওগুলো ছিল হোমওয়ার্কে, 4টা অধ্যায় করার ছিল, মাঝখানে গ্যাপ থাকে, 2 দিন গ্যাপ ছিল। বাট মেইন ক্লাসে এসে যখন আমরা আবার ডিসকাশন করছি, আর দেখেন এই যে জিওমেট্রিটা আবার একটা ক্লাসে টোটাল ডিসকাশন হয়েছে, অর্থাৎ ক্লাসেই টোটাল জিনিসটা কমপ্লিট হওয়ার চেষ্টা হয়েছে। তো আপনাদের কাজ থাকতে হবে হোমওয়ার্কটা কমপ্লিট করা। হোমওয়ার্ক বেস পড়াশোনা 1.5 মাসে আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি এইটুকু কনফিডেন্ট আসবেন যে আমি মক দিতে পারবো, অ্যাডভান্স লেভেল প্রিপারেশন নিতে পারবো। তো দ্যাটস ওয়াই যারা হোমওয়ার্ক বেসড পড়াশোনা করবেন তারাই ভর্তি হন, আদারওয়াইজ দরকার নাই। বিকজ অনেক আরেকটা জিনিস আমাদের এখানে ফ্লেক্সিবিলিটি আছে যে বাই এনি চান্স হোমওয়ার্ক একটু কঠিন লাগতেছে, আমরা একদিন সময় বাড়াই দিই বা 2 দিন সময় বাড়াই। আবার রেকর্ডিং সলিউশন থাকে, রেকর্ডিং তো থাকে, দেখতেছেনি যে ক্লাসের সাথে সাথে রেকর্ডিংটা অ্যাড করে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের প্রসেস। এইটুকু ক্লিয়ার সবাই? এই যারা ভর্তি হয়েছেন তারা বুঝছেন কিভাবে দিব আমরা? আমরা জি নেক্সট ভাইয়া। ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দিব, আপনি জাস্ট হোমওয়ার্ক করে আসবেন। দেন আমরা এই যে একদম প্রথম ক্লাস ওরিয়েন্টেশন পরের ক্লাসে ক্লাস জিআরই প্যাটার্ন ক্লাস হবে। অর্থাৎ আপনাকে জিআরইটা কি, প্রত্যেকটা কোশ্চেন ডিটেলস ইন ডিটেলস অর্থাৎ জিরো থেকে আলোচনা করা হবে। ভার্বাল কি, কোয়ান কি, এডাব্লিউ কি, কীভাবে কাজ করে, কীভাবে আসে, নাম্বার সিস্টেম কি, সব। দেন দেখেন এইভাবে একদিন ভার্বাল একদিন কোয়ান্ট, এইভাবে যাবে। আপনাদের কাজ হবে জাস্ট হোমওয়ার্কটা কমপ্লিট করা। যারা ভর্তি হয়েছে বুঝছি, যারা অ্যাডমিট হয়েছেন শুনতেছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু গেলাম যে আমাদের কাছে কেন। এবার আসি আমাদের রিসোর্স বলতে, আপনি যেখানেই পড়েন না কেন, এখানে যারা আছেন তাদের বেসিক গাইডলাইন দিচ্ছি। আপনি 5LB-টা জিআরই-কে রিপ্রেজেন্ট করে না, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট কি আছে, প্রবলেম আছে, যেগুলো আপনার সূত্রগুলোকে, প্রিভিয়াস ফর্মুলাগুলোকে রিকেপ করতে সাহায্য করবে। তার মানে কি 5LB-টা আপনি বাসায় একবার, জীবনে একবার করা উচিত, একবার করবেন, বেশি করার দরকার নাই। কেএমএফটা কি? 5LB-র পরে যেটা কাজ হবে সেটা হচ্ছে কেএমএফ। কেএমএফ কি? যেটা হচ্ছে জিআরইতে কোনো না কোনো সময় আসছে, চাইনিজরা তারা একটা নিজেদের স্টুডেন্টদের জন্য একটা ওয়েবসাইট বানাইছে, সেটার নাম হচ্ছে কেএমএফ। আপনি লিখলেই পাবেন, দেখবেন হচ্ছে কেএমএফ লিখলে পাবেন। তো কেএমএফ ধরেন লিখে সার্চ দিলাম, দেখেন কেএমএফ এর একটা ওয়েবসাইট আছে, এই যে এটা চাইনিজদের লেখা, চাইনিজদের ওয়েবসাইট আর কি, চাইনিজে লেখা সব কিছু। তো এই ওয়েবসাইটের যে কোশ্চেনগুলো, এগুলা একটু জিআরইকে রিপ্রেজেন্ট করে, যেহেতু কোনো না কোনো সময় একবার আসছে, কিন্তু অর্গানাইজডও করেন না, গুছানো না। মানে আমি বুঝতে পারি না আমার অ্যাকচুয়াল জাজমেন্টটা কি, বাট এইখানের ম্যাথগুলো করলে আপনার লাভ আছে। কারণ কি, জিআরইর কোশ্চেন তো মানে রিপ্রেজেন্ট তো করতেছে মোটামুটি।
তো তার মানে কি আমরা ক্লাসে কি করবো ভাই, 5 LB বাসায় পড়ে আসবেন, আমরা ক্লাসে KMF এর ওই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে KMF এর সেগুলো আমরা করব। তার মানে বাসায় আপনি বেসিক পড়ে আসতেছেন, ক্লাসে আপনি বেসিক পড়বেন, পাশাপাশি ওই KMF এর ম্যাথগুলো করবেন। আফটার দ্যাট আমরা কি বললাম যে ভাই আপনার এই দুইটা তো মানে বেসিক ক্লাসে শেষই হয়ে গেল, এই বারবার আর KMF এগুলো হচ্ছে বেসিক ক্লাসের। এই এসিপি আর শীট তো আমি দিবই ক্লাসে। এই এক্সট্রা যেটা রিয়েল কোশ্চেন প্র্যাকটিস, এগুলো হচ্ছে আমরা মানে একদম অ্যাকচুয়াল জিআরই কোশ্চেন। অর্থাৎ হচ্ছে আপনার একটা স্টুডেন্ট, ধরুন আপনি পরীক্ষা হলে বসছেন, আপনার সামনে যে যে কোশ্চেনগুলো আসতো বা আসবে ঠিক সেম কোশ্চেনগুলো হচ্ছে এগুলো ভাই। তো এইগুলোই হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কোশ্চেনগুলো আছে এগুলো, এবং আমরাই বাংলাদেশে প্রথম যেভাবে গুছানো ওয়েবসাইট সহ। সো এইগুলোই হচ্ছে পরবর্তীতে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং লাস্ট মুমেন্টে পরীক্ষার আগে আপনি যদি KMF স্কিপ করেন, আপনার শুধুমাত্র রিয়েল কোশ্চেনটা 90টা কোশ্চেন এখন পর্যন্ত অথেন্টিক, এই 90টা কোশ্চেন যদি ভালোভাবে পরীক্ষা দিয়ে সলিউশন করে যান, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার পরীক্ষা হলে কমন তো পাবেনই, টোটালি 15-20টার মতো পাবেনই, পাশাপাশি কমন পান আর না পান যেহেতু সেম কোশ্চেন, আপনি পরীক্ষা হলে সেমটা দেখবেন, পরীক্ষা হলে মানে দেখবেন সেম ভাইব দেখবেন, বিকজ এই কোশ্চেনগুলো চাইনিজরা ওই যে হোম জিআরই যে দেয়, ওই যে ফেক জিআর মানে হোমের মাধ্যমে প্রক্সি জিআরির মাধ্যমে তারা ওইভাবে কোশ্চেনগুলো কালেক্ট করে সেগুলো আমাদের কাছে বিক্রি করছে, আমরা এটাকে পারচেস করছি। অথেন্টিক যখন আমরা বুঝছি তখনই আমরা আসলে ওয়েবসাইটে লঞ্চ করছি, এবং অনেক স্টুডেন্ট এভাবে পরীক্ষা দিচ্ছে। সো দ্যাটস ওয়াই এর উপরে কোনো রিসোর্স নাই। তো আপনি আরেকটা চেষ্টা করবেন, কেউ বই কিনবেন না, নীল খেতে চলে যায় না বই কিনতে, চেষ্টা করবেন পিডিএফে পড়ার, কারণ আপনার জিআরইর পরে IELTS কম্পিউটার বেস দিতে হবে। সো এখন থেকেই কম্পিউটারে অভ্যাস করে ট্রাই করেন, পিডিএফ যা আছে সব আমি দিব, জাস্ট হোমওয়ার্ক করে আসবেন। এই হচ্ছে আমাদের সম্পর্কে। তো এইটুকু পর্যন্ত কারো কোনো ক্লিয়ার থাকলে আমরা পরবর্তীতে হোয়াট ইজ জিআরই, এবং এইটুকুর মধ্যে যদি আমরা যেহেতু হায়ার স্টাডি ডিসকাশন করে ফেলছি, কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, তারপর জিআরই প্যাটার্নে যাবো। জি ভাইয়া, বেশ কিছু কোয়েশ্চেন আছে, আপনি যদি একটু অ্যালাউ করতেন জি প্লিজ। বলুন। জি, আমি একটা একটা করে করি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আসলে আমি তো আসলে চাকরি করি, তো আই গেস আমাদের মতো অনেকেই আছে যারা আসলে সার্ভিস হোল্ডার। তো ইন দ্যাট কেস আসলে পার ডেতে আসলে কত ঘন্টা আসলে পড়া উচিত? আই নো যে এটা আসলে বেসিকের উপর ডিপেন্ড করে, বাট আমাদেরকে যদি একটু অ্যাজাম্পশন দিতেন তাহলে সেক্ষেত্রে অ্যাজাম্পশন আমরা হচ্ছে হয়তো। কি আপনি বুঝতে পারবেন দুই একটা ক্লাসে দুই একটা হোমওয়ার্ক করলে, বিকজ অফ দেখেন আমি যদি একটু সাপোজ এখানে বলি, ধরেন আমি হচ্ছে একটু জাস্ট ওপেন করি, এখানে ধরেন এই বইটা, ধরেন এই যে 7 নম্বর একটা অধ্যায় দিলাম। এখন ধরেন এই 7 নম্বর অধ্যায়ের আমি বললাম যে ম্যাথগুলো করে আসেন। এখন এগুলো তো দেখতে তো খুব বেসিক বেসিক জিনিস। এখন ধরেন এগুলার নর্মাল ক্যালকুলেশনগুলো যদি কেউ আছে ইজিলি বুঝে যাবে, কেউ আছে ধরেন এই ম্যাথটা পড়তে অনেক সময় লাগতেছে, তার বুঝতেছে না, অনেক প্রবলেম হইতেছে এটা। সো দুইজনের কিন্তু ডিফারেন্ট সময় লাগবে, রাইট? বুঝছেন ক্লিয়ার করতে? জি, জি, সো জি। দুজনের ডিফারেন্ট সময় লাগে। আরেকটা জিনিস, এই যে সময়টা 2-1 দিন করলে অভ্যাসের উপরে পরিণত হওয়া, যে আমি কেউ আছে অনেক সময় লাগবে তাহলে অনেক সময়, আর যদি কেউ আছে যে এখানে দেখেন কয়টা ম্যাথ, আমি যদি দেখে আপনাকে এই যে দেখেন টোটাল 28টা ম্যাথ। এখন কেউ যদি মোটামুটি দেখলে বুঝে, আপনি জাস্ট চিন্তা করেন, জাস্ট নর্মাল এগুলো হচ্ছে ফাংশনের ম্যাথ, নর্মাল হচ্ছে এরিথমেটিক ম্যাথ, এই যে যোগ বিয়োগ করা। কেউ যদি একটু ভালোভাবে মানে আগে থেকে একটু নলেজ থাকে, তাহলে কিন্তু এই অধ্যায়টা সে কিন্তু 1 ঘন্টা মোটামুটি দেখলে, রেকর্ডিং মেটেরিয়াল দেখে কিন্তু তার এটা শেষ হয়ে যাবে, রাইট? রাইট। রাইট, শেষ। এখন কারো যদি যে ভাই আল্লাহ এটা জন্য কি হয়ে গেল, এখানে বলছে যোগফল বের করতে, আল্লাহ এটা যে কি হলো, এই চিন্তা করলে কিন্তু তার শেষ। কারণ এখানে কেউ যদি একটু অ্যাডভান্স থাকে, দেখেন -2 -1 1 1, এই 4টা রো কিন্তু ওটু কাটা চলে যাবে, রাইট? রাইট। তার মানে জাস্ট এইটুকু যোগ করতে হবে। তার মানে এইটা যে ধরা ব্রেনে আসা, এটা কারো অনেক সময় লাগবে, কারো কম লাগবে, এই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করতে হবে। এখন জব হোল্ডারের ক্ষেত্রে সমস্যা কি, আমরা অল্প সময় পাই। আরেকটা জিনিসের কোথায় প্রবলেম হতে পারে, আরেকটা প্রবলেম হতে পারে ভাই এখানে, যেমন আমি হচ্ছে যখন বললাম যে ভোকাবুলারি ভাই পড়ে আসেন 30টা করে, এই যে প্রথম থেকে। এখন আমাদের ব্রেন তো পড়াশোনা জব করতে করতে আর পড়াশোনা করতে ভালো লাগে না, তো মনে রাখতে ইচ্ছা করে না, তো রেগুলার একটু একটু করে ভোকাবুলারি পড়তে হবে। সো এই জার্নিটা আসলে প্রত্যেকের নিজেদের। তো আমি সাজেশন দিই যে আপনার যদি সময় লাগে, সেক্ষেত্রে এইটুকু হইতে পারে যে ভাই আমি একটু ধীরে ধীরে যে গেলাম,
পড়লাম, আবার একটু রিভিশনের সময় আর একবার সময়, মানে কারো যদি 3 মাস যদি একজন আইডিয়াল স্টুডেন্টের লাগে, আপনার হয়তো 4.5 মাস বা 5 মাস লাগলো, 2 মাস বেশি লাগলো, তারপরেও যেন আপনি দিতে পারেন। মানে আপনার ডেডিকেশন হওয়া উচিত দেওয়া। কারণ আপনি মনে রাখেন জিআরই আসলে ম্যাক্সিমাম মানুষ জব থেকেই দেয়, মানে খুব কম মানুষ আসলে গ্র্যাজুয়েশন হওয়ার পরই আসলে খুব টার্গেট নিয়ে যে, কারণ জিআরই দেখবেন যারা গ্র্যাজুয়েশন নিয়ে দেয় তারা দেখবেন অনেক সময় লাগে, কারণ 1 বছর সে জিআরই বসতে পারে না, কনফিডেন্ট পায় না। কিন্তু জব যারা, তারা রিয়ালিটি বুঝে গেছে, তারা জানে যে আমার এখান থেকে মুভ করতে হবে, তারা দেখবেন কোনো না কোনোভাবে জিআরইটা ক্র্যাক করে ফেলে। কথা বুঝছেন? জি জি জি, বুঝতে এটা পেরেছি। হয় ম্যাক্সিমাম মানুষ যারা হচ্ছে মানে জব হোল্ডার ছাড়া, তারা 1 বছরে জিআরই পার করতে পারে না, আমি দেখছি। আর যারা জব হোল্ডার তারা বিভিন্নভাবে ম্যানেজ করে ফেলতেছে। তো আপনার ক্ষেত্রে দেখেন, আপনি যদি অফিসের ফাঁকেও জাস্ট একটু ম্যাথটা পড়েন, অথবা জি অফিসের গাড়িতেও যদি জাস্ট ভোকাবুলারি দেখুন, বারবালের জন্য কিন্তু আপনার খাতা কলমের দরকার নাই, ভোকাবুলারিতে পড়বেন, ভোকাবুলারির পাশাপাশি ওই গ্যাপ ফিলগুলো আপনি জাস্ট মোবাইলে দেখে দেখে হ্যাঁ এটার সাথে মিলে কিনা, এইটুকু। তার মানে আপনি ভার্বালটা কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভ করে পড়তে পারতেছেন, জাস্ট ম্যাথটাই বাসায় পড়া। বুঝছেন? রাইট, বুঝতে পেরেছি ভাইয়া। So, এইটুকু। ভাই আমার, সরি ভাই আপনাকে ইন্টারাপ্ট করছি। আমার সেকেন্ড, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি বুঝতে পেরেছি। আমার সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আহ, এখন যদি জিআরই প্রিপারেশন শুরু করে সে যদি আমি 3 মাস পরে দিই বা 4 মাস পরে দিই, মেবি ধরেন জুন জুলাইয়ের দিকে দিই, ইন দ্যাট কেস কি আমি সেপ্টেম্বরের সেশনটা ধরতে পারবো, নাকি আসলে আমাকে নেক্সট ইয়ারের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে? এটা যদি একটু ভাইয়া আপনি শর্ট সেপ্টেম্বর ক্লিয়ার বলতে কোন করেন। সেপ্টেম্বর? 26শে সেপ্টেম্বর। না, 26 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন তো শেষ হয়ে গেছে। আপনি এই যে ও, ডিসেম্বর চলে গেল, ওকে, জি, এই যে রাইট। 25শে ডিসেম্বর 25 চলে গেল, হ্যাঁ, তারা অলরেডি ডেডলাইন দিয়েছে, এখনো জি, তাদের একটা একটা করে করে ডিসিশন দিতেছে যে কাদের ডিসিশন দিয়েছে। এই যে 26শে সেপ্টেম্বর, তারা হচ্ছে 26 সেপ্টেম্বর না, মেইনলি অগাস্ট ক্লাস শুরু হয়। তার মানে আপনার এই যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে তাদের ডিসিশন দিয়ে দিবে যে তারা এলিজিবল কিনা। তারা যাবে হচ্ছে আচ্ছা, এখানে, বুঝতে মানে পেরেছি। আপনি অ্যাপ্লাই করবেন 26 ডিসেম্বরের আগে, আপনি যাবেন 27 অগাস্টে। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, বুঝছেন? জি, ওকে, সো জি, জি, এই জি, জার্নিটা ক্লিয়ার, ভাই তাড়াহুড়োর জার্নি না, মানে হাইয়েস্টের জার্নি তো, এবং হচ্ছে এখানে কোয়ালিটি জি, অ্যাচিভ করার ব্যাপারে যে জিআরই জার্নিটা যত সহজ ভাবতেছেন তত না, কারণ জিআরইর মতো ডিপ। আর জিআরই কেন সহজ হবে, আপনি যদি দেখেন জিআরই তো এইটুকু তো জানেন, ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সামের মধ্যে একটা, রাইট? ইভেন রাইট, বিসিএসও কিন্তু এত টাফেস্ট না, যে ধরা হয় না। প্রথম ধরা হয় চায়নার একটা পরীক্ষা, দ্বিতীয় ধরা হয় ভারতের এই যে আপনার যে ইউপিএসসি একটা পরীক্ষা, থার্ডে জিআরই ধরা হয়। তো জিআরই টাফেস্ট এক্সাম, সেটা পার করতে চাইতেছেন জাস্ট 3-4 মাস। তো আপনি বুঝতেছেন একটা বিসিএস করতে আমাদের 3 বছর চলে যায়, সেখানে 3-4 মাস 5 মাস যদি হুম, আপনি টার্গেট করেন ইজিলি পারবেন। তো সব থেকে বড় কথা ভাই ডেডিকেশন, আর ডিপ্রেশন এখানে আসবেই, আপনার ভালো লাগবে না পড়াশোনা করতে। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে জিআইটা পার করার জন্য আপনাকে কি পরিমাণ এফোর্ট দিতে হবে, আপনি বুঝাই উচিত। আর আরেকটা জিনিস আপনাকে যেটা বললাম, মানে জি, ইংলিশ পরীক্ষা যদি সহজ কথায় বলি, ইংলিশদেরও এটা কাঁপায় ফেলে। তাহলে আপনি বুঝেন, এখানে কিন্তু আপনি ইংলিশ পারেন মানে যে জিআরই পারবেন তা না, এখানে নামই কিন্তু ভার্বাল রিজনিং, অর্থাৎ এখানে লজিক ব্যাপার আছে। ইফ আপনি লজিকে স্ট্রং, তখনই আপনি এটা পারবেন। বুঝছেন? জি, সো জি, এগুলো বুঝতে পেরেছি শিখতে ভাই। হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন আছে। জি বলুন। আমার অনার্স শেষ হলো 17-তে আর মাস্টার্স 18-তে। আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। এখানে ইয়ার গ্যাপটা কি কোনো সমস্যা হয় আপনি ফান্ডিং সেম পেতে? ফিল্ডে কি আছেন? আমি আমি অনার্স মাস্টার্স শেষ করেছি ইকোনমিক্স থেকে। আমি ওডিডে আছি আর কি। এটা কি এটার সাথে রিলেট হয় কিনা মিলবে, তা তো সমস্যা না, জানি আপনি না। এসওপি তে মিলাই দিবেন, প্রবলেম নেই। ও, আপনার হচ্ছে আচ্ছা আচ্ছা। জিআরই স্কোরটা হচ্ছে আপনার অনেক কিছু আনসার দিবে। ধরেন আপনি হচ্ছে যেমন এখন চাইলেই হচ্ছে সেম ফিল্ডের না হলে প্রবলেম হয়, বাট আপনার এসওপিতে এখানে একটা খেলবে। পাশাপাশি আপনি যে এখন পটেনশিয়াল, এইটা দেখানোর জন্য জিআরই স্কোরটা সবচেয়ে বড় ফ্যাক্টর। কথা বুঝছেন? জি জি। জিআরই তো রিসেন্ট হবে, ওকে ভাই। সো এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে তো অনেক আপু, ওকে। একজন আপু আছেন হচ্ছে, উনি হচ্ছে বিসিএস শিক্ষাতে আছেন, ওনার বয়স 40+, উনি রিসেন্ট হচ্ছে সব কিছু দিল, এবং হচ্ছে ওনার মানে এই যে ফল 26-এ ওনার একটা ইউনিভার্সিটি থেকে মানে মানে অফার বলতে কি ওনাকে অ্যাকসেপ্ট করছে, বাট ফান্ডিং এর ডিসিশন এখনো আসে নাই। তার মানে ওনার যেহেতু আসছে, আপনার আসার কোনো ব্যাপার না। বুঝছেন?
না, এডুকেশনের বিষয়টা তো ভিন্ন, আর এই সেক্টরটা ভিন্ন, না এটা মানে একটা আর আমার কি। বলবো আর যে গ্যাপটা, ঠিক আছে, ওনার যে হ্যাঁ, হ্যাঁ, গ্যাপটা বা জি ইয়ার গ্যাপটা, এগুলো জিআইতে কিন্তু কভার হয়ে গেছে, কথা বুঝছেন, এটা বোঝাচ্ছে। জি জি। সো আর আমার আরেকটা কোশ্চেন, সেটা হলো মানে মোটামুটি সিজিপিএ কেমন ধরা হয় এক্ষেত্রে, মানে আমি আপনাকে বলি, কিছু কিছু ইউনিভার্সিটি বলে দেয় যে আমরা 3.5 সিজিপি এভারেজ আমাদের সাকসেসফুল স্টুডেন্ট। তো এটা কি এক্সাম্পল অনার্স আপনার, মাস্টার্স দুইটাই? হ্যাঁ অনেক সময় আলাদা আলাদা বলে দেয় যে অনার্স সেরা থাকতে হবে, মাস্টার্স সেরা থাকতে হবে। তো ম্যাক্সিমাম সময় অনার্সে 3.3 সামথিং চায়, আর মাস্টার্সে 3.5 জি চায়, জি এটা টপ ইউনিভার্সিটিগুলো কিন্তু। আবার যেগুলো মেজর ইউনিভার্সিটি তারা কখনো সিজিপি এর উপর ইয়ে থাকে না, তারা বলে দেয় যে মিনিমাম 3 রাখলে হলো, বুঝছেন। ও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো অনেক জায়গায় আরো কম রাখলে হয়, তো সেই ক্ষেত্রে আপনার যদি সিজিপি কম থাকে অবশ্যই জিআর স্কোর এমন ভাবে আনতে হবে যেন পিছনে এগুলো কভার করে ফেলে আর কি। তো এইটুকুই আর কি, মানে ঠিক জিআরই আছে। কেন বারবার দরকার এটাই বারবার বোঝাচ্ছি, যে আপনার পিছনের যত আমল নাম আছে সেটাকে ঠিক করতে পারে জিআর স্কোর, কারণ আপনাকে পটেনশিয়াল দেখাইতে পারবে আর কি, বুঝছেন। ভাইয়া আমার একটা ঠিক আছে কোশ্চেন। ভাইয়া। বলেন, আপু বলেন। আমি হচ্ছে এখন আন্ডার গ্রাজুয়েটে 8 সেমিস্টার শুরু হবে আর কি আমার। জি তো আমার পাবলিকেশন নাই, বাট হচ্ছে কনফারেন্স পেপার আছে 2-3টা। জি। আর হচ্ছে আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, তো এখন ইকোনমিক্সের জন্য জিআর স্কোরটা আসলে কতটুকু হলে মানে। আচ্ছা, মেজরিটি জায়গায় আপু ইকোনমিক্সে সেন্ট্রাল ফান্ডিং হয়, হ্যাঁ। তো আচ্ছা, এখন সেন্ট্রাল ফান্ডিং যদি হয়, আপনি চিন্তা করেন আপনার সেন্ট্রালি যদি হয় তাহলে জিআর স্কোর কম রাখা সেফ না বেশি রাখা সেফ? বেশি রাখা সেফ। হ্যাঁ, দ্যাটস আমরা বলি সবসময় ইকোনমিক্সের জন্য বা অ্যাকাউন্টিং এগুলোর জন্য মোটামুটি 315 বা 20-এর কাছাকাছি স্কোর রাখা সেফ, বিকজ অফ যেহেতু সেন্ট্রাল ফান্ডিং ম্যাক্সিমাম জায়গায় হয়, প্রফেসর ফান্ডিং থাকে। বাট আচ্ছা, ইঞ্জিনিয়ারিং আর যে সেক্টরগুলো থাকে যেমন কম্পিউটার সায়েন্স এগুলো, এগুলোতে প্রফেসর ফান্ডিং থেকে সেন্ট্রাল ফান্ডিং থেকে প্রফেসর ফান্ডিংটা বেশি প্রিফার করি, বিকজ ফান্ডিং অনেক অনেক টাকা পয়সা আছে প্রফেসরদের হাতে। সো দ্যাটস আর কি বলা হয়। আচ্ছা, আর আমি যেহেতু এখন 8 সেমিস্টার, তো আমি আমার থিসিস করব এখন। থিসিসের টপিকটা কি আমি এখন থেকেই হচ্ছে যে এই হ্যাঁ, আপনার যদি ইউনিভার্সিটিতে। থিসিসের টপিক যদি আপনার যেটাতে হায়ার স্টাডি করতে চান সেটা যদি মিলে, সেই ক্ষেত্রে জি, আপনি প্রফেসরকে অ্যাপ্রোচ করা আপনার জন্য সোজা হয়ে গেল। আপনি জি, যে কোনো জায়গায় মেল দিতে পারেন যে আমার এটার টপিক আপনার এটার সাথে মিলছে, এটা মানে আপনি অ্যালাইন করতে পারতেছেন আর কি আপনার সাথে, বুঝলেন না। জি, জি ভাই। সো অনেকে অনেক ধরনের প্রপার ধরনের মিক্স হয়ে গেলে তখন অ্যালাইন করা যায়, আর যেটা আপনার জন্য ভালো। আর হচ্ছে এখন তো মানে ইউএস এর ভিসা নিয়ে অনেক অনেক ইউএস এর কন্ট্রোভার্সি ভিসা, চলছে। ফুল ফান্ডিং জি, ভিসা কিন্তু রিজেকশন নাই, আচ্ছা, এটা এটা আপনার নিয়ে খেয়াল করতে হবে। মোটিভেশন সেলফ মোটিভেশন। ফান্ডিং এ কোনো, সেলফ ফান্ডিং এ হচ্ছে না, হবেও না ট্রাম থাকা পর্যন্ত। জি, আর ফুল ফান্ডিং এ কোনো রিজেকশন নাই, ও ডেইলি যাচ্ছে। সো যাদের রিজেকশন দেখতেছেন, দেখতেছেন H1 ভিসা অথবা B1 ভিসা অথবা হচ্ছে F2 ভিসা। F2 ভিসা ম্যাক্সিমাম এখন না করতেছে, বিকজ অফ ইউএস প্রশাসন তো বুঝতেছে যে F2 গিয়ে থাকার দান্দায় থাকে। সো বেসিক ইনফরমেশন না দিতে পারলে F2 টা একটু হোল্ড আছে, বাট F1 এর আপনার ফুল ফান্ডিং এ কিন্তু কোনো রিজেকশন আজ অবধি কখনোই ছিল না, এখনো নাই। কারণ ওরা আসলে না, F1 যখন আপনি ফুল ফান্ডে যাচ্ছেন ওটা কিন্তু আপনার টাকায় যাচ্ছে না, ওরা আপনাকে মেধাটা কিনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই দান্দা, তাহলে ওরা রিজেকশন কেন দিবে, বুঝেন নাই। জি, জি। সো এটা একটু ক্লিয়ার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি অ্যাডমিশন নিয়েছি অলরেডি আপনার এখানে। জি So, আমি হচ্ছে বেসিক্যালি জব হোল্ডার আর কি, আর বিজনেস ব্যাকগ্রাউন্ডের। জি। তো আমার কিছু কনফিউশনও আছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে যদি জিআরইতে ইনশাল্লাহ যদি ভালো একটা প্রিপারেশনে ভালো একটা স্কোর করতে পারি, আইএলটিএস ভালো স্কোর করতে পারি, মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য মানে আপনার এক্সপেরিয়েন্স থেকে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে মানে অপরচুনিটিটা কেমন, এটা কি ফান্ডিং পায় মূলত হ্যাঁ পাই তো, নাকি? আপনি এটা সার্চ করার জন্য আপনি নেক্সট বিএসএ দেখেন, আপনি নেক্সট বিএসএ বিজনেস আপনার সাবজেক্ট নিয়ে দেখেন আছে। অ্যাকচুয়ালি একটু ইন্টারাপ্ট করতে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি বলুন। ওই যে ভাইয়া প্রশ্ন করলো বিজনেস ব্যাকগ্রাউন্ড, আমার চোখের সামনে হচ্ছে ফুল ফান্ডিং নিয়ে গিয়েছে হিউম্যান ম্যানেজমেন্টে, আমাদের সিনিয়র অফিসার ছিল এবং ওনাকে ফুল ফান্ডিং দিয়েছে। মানে আর হিউম্যান জিআরইতে, ম্যানেজমেন্ট বলতে কি হ্যাঁ হিউম্যান ম্যানেজমেন্টে? হ্যাঁ হ্যাঁ, উনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটির, এবং ওনার জিআরই স্কোর ছিল 307 এবং আইএলটিএস ছিল 7। ওনাকে ফুল ফান্ডিং দিয়েছে টেক্সাস এ&এম ইউনিভার্সিটিতে। এই যে ভালো ও অতএব জিনিস আচ্ছা কিন্তু। আচ্ছা আচ্ছা, হোপলেস আমি হওয়ার দরকার নেই। মানে আমারও ব্যাকগ্রাউন্ড ম্যানেজমেন্ট, বিবিএ তে আর এমবিএ তে হচ্ছে এইচআরএম, আর জবটাও এইচআরএম ই করতেছি আর কি। এই যে আপনি তো আপনি ভালো ইজিলি জব পাবেন, পেয়ে টেনশন গেছেন। করার দরকার।
ভালো আপনি উদাহরণ দিয়েছেন রবিউল ভাই। হ্যাঁ আমার চোখের সামনে, এবং সত্যিকার অর্থে উনি আমাকে ইন্সপাইরেশন করছে। যদিও ওই যে আরেকটা কথা ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের কথা। সেটা হচ্ছে আমার রেজাল্ট একটু কমা, এবং আনফরচুনেটলি আমি মাস্টার্সটাও পাশ করতে পারি নাই, কিন্তু পরে যখন উনি আমাকে সব দিক নির্দেশনা দিল, আমার ভিতর একটু আশা সঞ্চার হয়েছে আর কি, যে হচ্ছে হয়তো করতে পারি। এখন দেখা যাক এখানে কতটুকু কি হেল্প পাই। ইনশাল্লাহ। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনার ইনফরমেশনটা আমার কনফিডেন্সটা একটু বুস্ট করলো আর কি। তো দেখা যায় ওকে, কোনো হোপলেস হওয়ার দরকার নেই। আপনি আর সব জিআরই আর থেকে বড় আইএলটিএস কথা এর ভাই, ভালো করলে অবশ্যই পাবেন। করেন, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দেন, রিজিকও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, জি ভাই, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাট হবে, ভাইয়া আমার ইনশাল্লাহ হবে। কারণ আরেকটা হচ্ছে কোশ্চেন আমি ছিল ভাইয়া। লাস্ট হচ্ছে আমাদের ফল 25-এ কিন্তু অনেক স্টুডেন্ট গেছে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারেন, অনেকেই কিন্তু এখন বিদায়পূর্ণ যাচ্ছে, জিতছে। সো আমরা এই হিসাবে আমরা মাঝখানে ভাবছিলাম আমরা সবার থেকে রিভিউ নিব, বাট ওনারা বলতেছে আমরা একটু ল্যান্ডিং করি তারপরে আর কি। আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলবেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, এটা কোশ্চেনটা কিউরিওসিটি থেকে করা। আমরা বাংলাদেশ থেকে যারা ইউএসএ তে যায় পিএইচডি করতে বা মাস্টার্স প্লাস পিএইচডি, আফটার পিএইচডি আমরা কি মানে বাংলাদেশিরা ওইখানে থেকে যায় না আবার ব্যাক করে, বা তাদের ক্ষেত্রে দেন কেউ কেউ জবের মেজরিটি স্কোপটা মানুষ তো কি? ওইখানেই সেটেল হয়, ব্যাক তো করে না, খুব একটা না, ও, আচ্ছা খুব আচ্ছা, একটা ঠিক না। আছে। ইভেন হচ্ছে মানে মেজরিটি মানুষ, মেজরিটি বলতে মেজরিটি মানে ব্যাক করার জন্য আসলে বাংলাদেশি মানুষের 99% মানুষ ব্যাক করার জন্য যায়ও না, মানে এত কষ্ট করতেছে ব্যাক করার জন্যও না, মানে আমি যদি বুঝাইতে চাই আপনাকে। বাট কিছু গভর্নমেন্ট অফিসার আছেন, তারা ব্যাক করার চিন্তা করেন, বাট মেজরিটি যায় গভর্নমেন্ট মানে চিন্তা করে না আর কি। অনেকে দেখবেন প্রফেসররা ওইখানে যায়, ওইখানে টিচিং প্রফেশনটা পেয়ে গেলে দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলো ছেড়ে দেয়, কথা কি বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। So, Thank এগুলো you. করে আর কি। যেমন আপনি আপনার ইউনিভার্সিটির দিকে চিন্তা করেন, আপনি ইউনিভার্সিটি দেখেন অনেক টিচার হচ্ছে পিএইচডি করতে গেছে বাট আরও আসে না, অনেকে আসছে, হুম ডিফারেন্ট হুম, এখানেই দেখবেন। জি জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ওকে, ইউ। আর কারো কোনো কোশ্চেন ভাই? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বল। যে আমার হচ্ছে এই ইংরেজিতে ইংলিশ লিটারেচারে পড়াশোনা করছি, 2.49 হচ্ছে আমার সিজিপিএ অনার্স এর, আর এটা কমপ্লিট হয়েছে 2016 সালে। এরপর থেকে আমি সিজিডিএফ এ মানে হচ্ছে প্রতিটা অর্থ অধিদপ্তরে জব করতেছি 20 সাল থেকে অডিটর হিসাবে। তো এখন মানে হচ্ছে আমার আসলে কি পসিবিলিটি কি এই রেজাল্ট বা ইয়ার থেকে আসলে কি কোনো হোপ আছে, বা সামনে আচ্ছা কি আমি ভাই, আমি কন্টিনিউ আপনাকে করবো হচ্ছে কিনা? রিয়েলিস্টিক উদাহরণ দিই, হ্যাঁ, মানে জি রিয়েলিস্টিক যদি বলি, আপনার কাজ হবে সেটা যে আপনার হুপ আছে কি আছে না। ধরুন আমি একটা বলে দিলাম যে আপনার জিআরই করলে হুপ আছে, এর থেকে বেটার আপনি একটু নিজে কনফিডেন্টের জন্য একটা অ্যানালাইসিস করবেন, তিনটা কাজ করবেন। প্রথম কাজ, আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনার যে প্রোগ্রামগুলো আছে, সাপোজ, আচ্ছা এটা তো এটা বাদ দেন, ধরেন সাপোজ হচ্ছে আপনার যে কোনো জায়গায়, ধরেন হচ্ছে এনজেআইটি, আর ধরেন ইংলিশ ডিপার্টমেন্ট আছে কিনা আমি জানি না, ধরেন হচ্ছে ডিপার্টমেন্ট সোশ্যাল হিউম্যানিটিসে যদি আপনার ধরেন হচ্ছে এই সাবজেক্টে, সাপোজ এখানে আমি ক্লিয়ার না, ধরেন এইটা হচ্ছে আপনার প্রোফাইলের সাথে যদি যায়, আপনার কিছু আপনি একটু খুঁজবেন, আপনি হচ্ছে সেখানে হচ্ছে মানে প্রোগ্রাম সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করবেন। তারপরে কোথায় যাবেন, যাবেন হচ্ছে আপনার ফেসবুক একটা গ্রুপ আছে নেক্সট স্টপ ইউএসএ, সেই গ্রুপটার মধ্যে যারা ইউএসএতে অলরেডি যাচ্ছে বা বাংলাদেশি স্টুডেন্ট যারা গেছে, তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, ভিসার এক্সপিরিয়েন্সগুলো এটা। তো আপনি কি করবেন, সেগুলো দেখবেন যে আপনার প্রোফাইলে গেছে কিনা, গেলে কী টাইপের প্রোফাইলে গেছে একটা, এবং হচ্ছে প্রোগ্রাম ডিটেলসে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে তারা আপনার মানে তারা আপনার সাবজেক্টে কীরকম চাইতেছে বা কীরকম নিতেছে। আমি এখন তো ইনস্ট্যান্ট তো দেখতে পাচ্ছি না, বাট নিতেছে, এই টাইপেরগুলো একটু ইয়ে করবেন যে তারা আপনার মিনিমাম সিজিপিএ নির্ধারণ করছে কিনা। নেক্সট বিএসএ দেখলে রিয়েলিস্টিক মানুষগুলো পাবেন, তারা যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, অনেক সময় দেখবেন কম সিজি দিয়ে হয়ে যাচ্ছে, জব এক্সপিরিয়েন্স যেহেতু আছে, জিআরই জি স্কোরটা যদি আনতে পারেন, আপনি আগে দেখবেন আপনার যে টার্গেটেড কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সেখানে দেখবেন আপনার রিকোয়ারমেন্টগুলো কি, সেই রিকোয়ারমেন্ট মিলে গেলে মানে মিনিমাম রিকোয়ারমেন্ট মিলে গেলে হবে, বাকিটা আপনি জিআরই দিয়ে এসওপি দিয়ে কভার করবেন যে আপনার গ্যাপগুলা কেন, জিআরই স্কোর মানে সিজিপিএ কম ছিল, এগুলো কিন্তু দেখানোর সুযোগ আছে, এসওপিতে সুন্দরভাবে দেখানো যায় ওয়াই জিআরই জি সিজিপিএ কম ছিল।
কারণ এদিকে আবার জিআর স্কোর যদি ভালো তুলতে পারেন তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। সো দ্যাটস আপনি একটু নিজে রিয়েলিস্টিক অ্যানালাইসিস করবেন, করার পরে কোনো সাজেশন থাকলে সেটা আমি কিন্তু রোড ম্যাপটা বলছি, প্রথম ওয়েবসাইট দেন নেক্সট ইউএসএ দুইটা মিলে আপনি কয়েকটা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করেন যে হ্যাঁ ভাই আমি অ্যানালাইসিস করে দেখছি যে আমার হোপ আছে যদি জিআর স্কোয়ারে থাকে আইএলটিএস এ থাকে, কথা বুঝছেন? জি জি, So, বুঝতে একটু পেরেছি। সেলফ স্টাডি করেন, এটা আপনার জন্য আরো বেশি কনফিডেন্স দিবে, মানে মানে মিথ্যার সাগরে বা একটু ভয় থাকবে না আর কি, বুঝছেন ভাই? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আসসালামু আলাইকুম। জি আপু বলুন। ভাইয়া স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি কি ম্যাটার করে? আমি হচ্ছে ন্যাশনাল থেকে পড়তেছিলাম, ম্যাথমেটিক্স অনার্স করতেছি আমি। তো এখন পাবলিক, প্রাইভেট বা ন্যাশনাল এটা কোনো এক্সট্রা কোনো ক্রেডিট আছে কিনা? এ আপু ব্যাপারে যদি একটু বলেন। এটা হচ্ছে কোনো সমস্যা না, আপনি যদি ঠিকঠাকভাবে এলওয়ারটা নিতে পারেন। এলওয়ার নিতে পারবেন তো? হ্যাঁ, ওইটা নেওয়া যাবে। এলওয়ার নিতে পারলে এটা আলাদাভাবে কোনো না, এটা বাংলাদেশের একটা মানে টপ লেভেল যেমন বুয়েট, কুয়েট, চুয়েট এগুলা বাদে বাকি সব ইউনিভার্সিটি ওরা সেম ক্যাটারি দেখে। ধরেন কেউ একজন হচ্ছে ধরেন হচ্ছে ওই যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি পড়ে, তার কাছে যেরকম ন্যাশনাল সেমই দেখে। কারণ আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, আপনার যদি ইও না থাকে, এই যে আপনার তো হচ্ছে ট্রান্সক্রিপ্টটা যদি মানে ইংলিশ মিডিয়ামটা যদি ইংলিশ না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে ট্রান্সলেট করে নিতে হবে, ওই যে ওএস বা এগুলো করে ফেলতে হবে। সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে এটা এক্সেপশন। যেমন অনেকে ধরেন ধরেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলো তাদের তো হচ্ছে ট্রান্সক্রিপ্ট অলরেডি ইংলিশ মিডিয়ামে, সো সেই ক্ষেত্রে অনেক সময় ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন না করলেও অ্যাপ্লাই করতে পারে। বাট আপনি কিন্তু বাংলা মিডিয়ামের হইলে, মানে আপনার মিডিয়াম অফ পড়াশোনা যদি বাংলা হয় তাহলে কিন্তু আপনার এই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, অবশ্যই আপনাকে এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট করে মানে ট্রান্সলেশন করে ফেলতে হবে, কথা বুঝছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখন এই ফুল ফান্ডিংটা এটা মাস্টার্স এর জন্য কি রকম পসিবিলিটি বা মাস্টার্সের পিএইচডির জন্য জন্য কম, বেশি হয় কিনা? মাস্টার্সের জন্য কম, পিএইচডির জন্যই ম্যাক্সিমাম থাকে। প্রফেসর যদি মনে করে আপনার সাথে মাস্টার্সে কিছু করা যায় তখনই হয়। মাস্টার্সে আসলে সেন্ট্রাল ফান্ডিংটা হয় না বললেই চলে, মানে ম্যাক্সিমাম মানে যা হয় সেটা পিএইচডি হয়, খুব এক্সেপশনাল যে মাস্টার্স ফান্ডিংটা পায় আর কি, জি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ জি মাস্টার্সে তো টাকাটা কামায়, কারণ মানুষ সেলফ ফান্ডিংয়ে পড়ে মাস্টার্সে মোটামুটি, পিএইচডি তো আসলে কেউ নিজের টাকায় পড়তে চায় না রিসার্চের জন্য জি সে, জি আর সেখানে টাকাটা থাকে এই জন্য, কারণ মাস্টার্সে যদি আপনাকে ফান্ডিং দেয়, টাকা দেয়, আপনি 2 বছর পরে চলে যাবেন, আর 2 বছর কয়টা পেপার তারা হেল্প করতে পারবেন, বেশ ম্যাক্সিমাম 2টা বা 3টা। বাট আপনাকে যদি সে পিএইচডির জন্য রেখে দেয়, আপনাকে জাস্ট 2 বছর শিখাবে, বাকি 3 বছর আপনার থেকে প্রোডাক্ট নিতে পারবে, ওইটাই হচ্ছে তার কাজ। সো দ্যাটস ওয়াই পিএইচডিতে জি ভাইয়া। ফান্ডিংটা পাবে। জি, এখন পিএইচডি তো অবশ্যই মাস্টার্স এর পরই করতে হবে বা অনার্স এর পর পিএইচডি করা অনার্সের যায় এমন পড়াশোনা কোনো বাদে কি আছে? মাস্টার্স পিএইচডি করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ ইউএস এর ক্ষেত্রে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। মাস্টার্স না থাকলেও চলবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন নিতে পারি? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলুন ভাইয়া। ভাইয়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামিক স্টাডিজ, জি তো আমি পলিটিক্যাল সায়েন্সে কি শিফট হতে পারবো? আপনাকে আমি বলছিলাম মামা, জি করছেন জি, ওই কাজটা করছেন? আমি তো এসএপি মানে লিখতে পারি না, এটা এসএপি ওটা একটা। আপনাকে যে একটা কাজ বলছিলাম ইউনিভার্সিটিগুলো একটু গাটাই করতে দেখে, এগুলো হ্যাঁ বলছিলাম হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ, করতেছি। করে আমাকে পার্সোনালি বলবেন ভাই এটা করছি, আবার আমার কি প্রসেস, এখনো ওইটা দিতে হবে, ওই রিপোর্টটা আমাকে দিবেন, বুঝছেন? জি ভাইয়া। ওকে, আমি আপনাকে বলছিলাম, ফোনে বলছিলাম না ভাই, জি জি, ওইটা করুন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? নাহলে আমরা একটু জিআরই বেসিক কথা বলবো, দেন ছেড়ে দিব। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার একটা কোশ্চেন জি আছে। বলুন। জি ভাইয়া, আমার আফটার এসএসসি একটা 4 বছরের একটা গ্যাপ আছে। আমি ব্যাচেলর করছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। জি, এখন এটা কি কোনো ইফেক্ট করবে কিনা? আফটার এসএসসি, এসএসসি এসএসসি সমস্যা নেই, আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের সময় আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অনার্স এবং মাস্টার্স এগুলো সার্টিফিকেট লাগবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? মানে ওইটা তো রেগুলার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো রেগুলার আছে। তাহলে সমস্যা না, আপনার ওই আপনি অনার্সের আগে কি করছেন আর এটা জানতেও চাই না, দেখেও না, বুঝছেন? সার্টিফিকেটটা নিতে চায় না, তো তাহলে বুঝতেছেন যে মেইনলি লাগতেছে অনার্সের সার্টিফিকেটটাই, বুঝছে? জি জি, বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন ভাই? ভাই অনার্সে রেগুলার বলতে আমি বুঝি নাই।
মানে ওখানে কি অনার্সের মানে বলতে ধরেন হচ্ছে মানে এটাই আর কি যে অনার্সের পরে গ্যাপ আছে কিনা, ইয়ার গ্যাপ আর কি, এটা বললাম আর কি। ওকে ভাই। আচ্ছা ঠিক আছে। আর আহ, আচ্ছা আর কেউ কোনো কিছু বলবেন? আচ্ছা যদি না থাকে তাহলে আমরা একটু হালকাভাবে জিআরই সম্পর্কে বলি। যারা স্টুডেন্ট আছেন, আমি আবারও বললাম, যারা ভর্তি হয়েছেন তাদের আমি হচ্ছে গ্রুপে কালকের মধ্যে সব কিছু পেয়ে যাবেন। দেন আমরা আমাদের ক্লাস রেগুলারলি যাব। আমরা ডিটেলসে জিআরই কি প্রত্যেকটা কোশ্চেন নিয়ে নেক্সট ক্লাস থেকে আলোচনা করবো। আজকে জাস্ট ছিল আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করা। সো আমরা যেটা বললাম, জিআরই হচ্ছে একটা পরীক্ষা যেটা হচ্ছে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, অর্থাৎ ইংলিশদের ইংলিশ পরীক্ষা। এই পরীক্ষাটা 3টা পার্টে আপনার হবে। একটা হচ্ছে যে আমরা বলতেছি অ্যানালাইটিক্যাল রাইটিং, অর্থাৎ আপনার থেকে দেখবে তার রাইটিং এবিলিটি, আপনি কীরকম লিখতে পারেন, দক্ষতা। এটা হচ্ছে প্রথম সেকশন থাকে। এবং এই কোশ্চেনগুলো আপনাকে গিভেন, মানে এই কোশ্চেন কী কোশ্চেন আসবে সেটা অলরেডি তারা বলে দিয়েছে যে ভাই আমরা হচ্ছে এর থেকে একটা কোশ্চেন তোমাকে দিব, সেটা তুমি করবা। তো এটা যদি ঠিকঠাকভাবে পারেন তার মানে আপনি আইএলটিএস এর টাস্ক 2 পারবেন, রাইটিংয়ের টাস্ক 2 পারবেন, অর্থাৎ আপনি এক দিলে 2 পাখি মারতে পারবেন। তো এটা দিয়ে কি, এটা যে আলাদা একটা পার্ট, এটার মার্কিং হয় 6 কত পার্ট, এটা দিয়ে দেখে যে আপনার একটা পেপার আপনাকে দিয়ে লেখাইতে পারবে কিনা। মোটামুটি আপনার হচ্ছে যদি মোটামুটি গ্রামার থাকে তাহলে আপনি 3-3.5 পাবেন। এটা আপনি গ্যারান্টি নিতে পারেন যে 3-3.5 পাবেন যদি গ্রামার মোটামুটি থাকে এবং কি চাই সেটার আনসারটা আপনি দিতে পারেন। তার মানে আপনার অনেক বেশি যে থাকতে হবে তা না, বাট আপনি যদি একদম ফরম্যাটে আগাইতে পারেন এবং মোটামুটি লিখতে পারেন তাহলে এখানে আপনি ভালো করবেন। তারপরে থাকে ভার্বাল হচ্ছে এটাকে বলে ইংলিশ, আর আমরা বলি ম্যাথ। যারা হচ্ছে সহজ বাংলা বলি যে ভাই জিআরইতে কী পরীক্ষা আসে, ম্যাথ এবং ইংলিশ। বাট সমস্যা হচ্ছে যে ওয়ার্ডগুলোর সাথে আছে রিজনিং, অর্থাৎ ভার্বাল ইংলিশের এই যে থিঙ্কিং দক্ষতা, কোয়ান্টিভ থিঙ্কিং দক্ষতা। আপনার রিজনিং মানেই হচ্ছে থিঙ্কিং করে আনসার দিতে হবে, অর্থাৎ এখানে লজিক্যাল আনসার আসবে। তো এই কোয়ান মানে হচ্ছে ম্যাথ। এখানে টোটাল 2টা সেকশন আসে, একটা সেকশন 2টা সেকশন, এখানেও 2টা সেকশন। তার মানে আলটিমেটলি পরীক্ষা কয়টার, 5টা পার্ট। একটা হচ্ছে এডব্লিউ, এটাকে আমরা বলতেছি রাইটিং পার্ট। এটা প্রথম পোর্শনে থাকে, যার মিনিট থাকে 30 মিনিট। এই 30 মিনিটে এটা আনসার করতে হবে। ঠিক তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কোয়ান অথবা ভার্বাল, যে কোনো একটা আসবে, যার 12টা কোশ্চেন আসবে। 12টা কোশ্চেন, যদি কোয়ান্ট আসে তখন সময় আসবে 23 মিনিট, যদি ভার্বাল আসে তখন 18 মিনিট। যে কোনো একটা আসবে, আপনি জানেন না কে আসবে, যে কোনো একজন সামনে আপনার আসবে। যদি কোয়ান্ট আসে তারপরে আসবে ভার্বাল, তারপর আবার আসবে কোয়ান্ট, যেখানে আসবে 15টা কোশ্চেন, ভার্বাল আসলেও 15টা কোশ্চেন। তো এই টাইমগুলো ব্যাখ্যা করা আছে, কত মিনিটে কত টাইম। এবং এই প্রথম পার্টে যত ভালো বা খারাপ করবেন, পরের পার্টটা ঠিক সেমভাবে আসবে। মানে ধরেন প্রথম পার্টে ভার্বাল এবং কোয়ান্টে আপনি কোয়ান্টে ধরেন সাপোজ খুব খারাপ করছেন, মাত্র 2টা হয়েছে, পরের পার্টের যে 15টা কোশ্চেন আসবে এটা একদম দুয়া তুলসী পাতা, মানে 2+2 টাইপের ম্যাথ আসবে। মানে আপনি বেসিক নিলেও এই 15টাই আপনি পারবেন, কিন্তু আপনার স্কোর কখনো ওই যে 150-এও হবে না। কারণ আমরা আবার বলতেছি ভার্বালে টোটাল 170-এর পরীক্ষা, কোয়ান্টে 170-এর পরীক্ষা। কোশ্চেন থাকে কয়টা, 15, 12, 27টা কোশ্চেন। এখানেও 27টা কোশ্চেন, তার মানে 27টা কোশ্চেন, যার মধ্যে টোটাল কত হইলো 170, 340। এই 340-এ কিন্তু আমরা স্কোরটা বলি ভাই 315, 310 এরকম, যার মধ্যে 260 আপনাকে এক্সামে মানে এক্সামে অ্যাটেন্ড করলে পাইতেছেন। তার মানে বাকি কত মার্ক আছে, 80 মার্ক। এই 80 মার্কে আসলে যত পরীক্ষা, এই 27 মার্কে 40, এই 27 মার্কে 40, আমি যেটা বলতেছিলাম ওই যে 27-এ 40। তার মানে আপনার এই 27টা ম্যাথ আপনার পারতে হবে, অথবা 27টা ভার্বাল পারতে হবে, যার মধ্যে প্রথম এবং দ্বিতীয়। অর্থাৎ আমি যে বললাম প্রথম পোর্শনের কোয়ান্টে যদি আপনার ইজি আসে, মানে আপনি যদি না পারেন 2টা পারেন, পরের সেকশনের 15টাই পারবেন, এত ইজি আসবে, কিন্তু আপনি স্কোর বাড়বে না। কিন্তু প্রথম কোশ্চেন পার্টে যদি ধরেন 12টার মধ্যে 11টাই পারেন, পরের কোয়ান্টের 15টার মধ্যে অনেক হার্ড আসবে, মানে মোটামুটি 4-5টা ডিফিকাল্ট লেভেল কঠিন আসবে। সেগুলো যদি পারেন তখন আপনার স্কোর যায় পৌঁছাবে 160-এর উপরে। তো ধরেন পরের পার্টে যদি ধরেন 8টাও পারলেন, তখন দেখবেন আপনার স্কোর 160 চলে আসবে, বিকজ অফ প্রথম কোশ্চেন আপনি ভালো করছেন, আপনি আপনার দক্ষতা দেখাচ্ছেন, অটোমেটিক পরের কোশ্চেনে হার্ড আসছে। তার মানে কি, আপনি যদি ইচ্ছা করে এমন না যে আপনি প্রথম পার্টে একটু ভুল দাগাবো, পরের পার্টে সহজ আসলে দাগাই ফেলবো। অর্থাৎ আপনার এটা ডিপেন্ড করবে আপনি প্রথম পার্টে কত ভালো করতেছেন। আমি যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন,
কেউ যদি ভার্বালে 150 পেতে চায়, ধরেন ভার্বালের প্রথম পার্টি যদি একটাও না পারে, পরের পার্টি দেখেন 15টা পারলে 151, কিন্তু প্রথম পার্টি যদি সে 11টা পারে, পরের পার্টি একটাও না পারলেও কিন্তু সে 152 পেয়েছে। ডিফারেন্টটা বুঝছি, মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝছি মোটামুটি। জি। তার মানে জি ভাইয়া, আপনি বুঝতে দেখেন পেরেছি। যদি একটু ভার্বালে যদি একটু একটু কষ্ট করলে 150 পাওয়া কিন্তু কোনো কঠিন না। দেখেন প্রথম পার্টে ধরেন সাপোজ 5টা কি 6টা পারেন, 6টা পারলেন, পরের পার্টে দেখেন মাত্র 5টা পারলেন, মোটামুটি 11টা পারলে 127টার মধ্যে 50%-এরও কম যদি প্রিপারেশন নিতে পারেন, তাও কিন্তু 150 চলে আসে। অর্থাৎ ভার্বালে একটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য 145 148 পাওয়া অনেক, 150 পাওয়া অনেক। বাংলাদেশি স্টুডেন্টরা এভারেজ স্কোর 140 42 এরকম। সো ওয়াই নট আপনি এই রিস্কটা নেবেন বা এটা করবেন। সো একটু আমাদের প্রথম টার্গেট থাকবে 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে আপনাকে প্রথমত 150 অ্যাচিভ করানো, তারপরে হচ্ছে এর বেশি স্কোরে দেওয়া। আর প্রথমত আমি 150 আর কোয়ান্ট 170 ফুল, মানে 320 প্রিপারেশন আগে প্র্যাকটিসটা শুরু করা, তারপরে হচ্ছে আপনাকে ওইটা করতে। যেমন কোয়ান্টে দেখেন প্রথম পোর্শনে যদি আপনি দেখেন 11টা পারলেন, পরের পোর্শনে মোটামুটি ধরেন 12টা 11টা পারলে দেখেন স্কোর মোটামুটি চলে আসতেছে। তো এভারেজ পয়েন্ট এগুলো। আবার যদি হার্ড লেভেল বেশি পারেন তাহলে বোনাস পাওয়া যায়। এটা হচ্ছে আপনাদের এটা কোশ্চেন। সো কোশ্চেন টাইপ কি আমি আবার বললাম, এডাব্লিউ কোয়ান্ট ভার্বাল, এবং হচ্ছে আপনাকে যদি আরেকটু দেখাই, ধরেন একটা কোশ্চেন আমি যদি ফুল অ্যানালাইসিস করতে যাই যে কি আসে, আমি একদম রিয়েলিস্টিকভাবে দেখাই দিই। পরীক্ষা হলে আপনি নাম টাম দিলেন, পরীক্ষা ঠিক এগুলো ক্লিক করতে হবে আপনার, এই জন্য আমরা এইভাবেই রাখছি যেন আপনি ক্লিক করেন। এইরকম একটা পার্ট আসবে যেখানে যে 30 মিনিট যাচ্ছে, একটা কোশ্চেন আছে, এবং এই কোশ্চেনগুলো কি ভাই আপনি অনলাইনে আছে, আমরাও দিয়ে দিব। যেমন আপনি জিআরই এডাব্লিউ ইস্যু টপিক, এই যে এডাব্লিউ যেমন ইস্যুটা যেখানে একটা পিডিএফ সরাসরি সামনে চলে আসছে, এই পিডিএফটাই ভাই হচ্ছে জিআরই, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আপনাকে তুলে দিবে যে এটা সম্পর্কে লিখো। তার মানে এটা গিভেন। আপনি যদি জাস্ট এক সপ্তাহ জাস্ট একটু রিডিং করে যান, কোনটার আইডিয়া কোনটা ঠিক করে ফেলেন, পরীক্ষা হলে কিন্তু আর টেনশন করতে হবে না আইডিয়া নিয়ে, কারণ যেহেতু কোশ্চেনটা দেওয়া আছে ভাই, আলাদাভাবে কষ্ট করার তো দরকার নেই। তো এই যে কোশ্চেনটা যদি আসছে, আমি যদি একটু চিন্তা করি, ধরেন এটা কপি, এখানে যদি খুঁজি, ধরেন এখানে তো পিডিএফ সার্চ হইতেছে না। সো এখানে মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনের এখানে আছে, দেখবেন এই যে ক্লেম সার্চ দিয়ে। তার মানে কি এখানে আপনি জাস্ট একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে এইগুলা সবগুলা মানে পরীক্ষা হলে বসে চিন্তা করতে হবে না যে কোনটা অ্যান্সার কি, জাস্ট একটু রিডিং করে নিলেন আর কি, যে এটার লজিক এটা আসলে আমি এটা দিব। যেমন এখানে যেমন আমি যদি দেখাই, এখানে বলছি কি এই যে গভর্নমেন্ট শুড প্লেস ফিউ এনি রেস্ট্রিকশন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। গভর্নমেন্টের উচিত সায়েন্টিফিক রিসার্চ এবং ডেভেলপমেন্টে রেস্ট্রিকশন দেওয়া। এখন আপনি বাসা থেকে যদি থিঙ্কিং করে যান যে এটা যদি আসে আমি দিব, অবশ্যই রেস্ট্রিকশন দেওয়া উচিত, নাহলে সায়েন্টিফিকরা বেপরোয়া হয়ে যাবে, অনেক বেশি হচ্ছে এটা হবে এটা হবে। মানে ধরুন হচ্ছে সায়েন্টিফিকরা রেস্ট্রিকশন না দিলে যেমন কী কী হইতে পারে, যেমন পারমাণবিক বোমা আরও বেশি হইতে পারে। আরও যদি চিন্তা করি যেমন হচ্ছে টেস্ট টিউব বেবি, অহরহ হচ্ছে মানে ইলিগাল হচ্ছে টেস্ট টিউব বেবি, এগুলো হবে। সো এগুলো রেস্ট্রিকশন না দিলে কিন্তু এগুলো হবে, ঠিক আছে। তো এগুলোর পক্ষে আপনি যদি দেন, পক্ষের টপিকগুলো দিবেন এবং উদাহরণগুলো বাসা থেকে সেট করে যাবেন, জাস্ট 2-1 দিন প্র্যাকটিস করলে এগুলো হয়ে যায়। এই জন্য বললাম এটা অলরেডি গিভেন। তো এটা কত মিনিট সময় পাবেন? 30 মিনিট সময় পাবেন। এবং এই সময়টা কিন্তু যদি এখানে ধরেন সাপোজ 25 মিনিটে করে ফেলেন, এই সময়টা কিন্তু পরের সেকশনের সাথে অ্যাড হবে না। আপনার এই সময়টা এখানেই শেষ। আপনি এটা লেখা শেষ হইলে, এবং এটাতে কত ওয়ার্ড লিখবেন, 300 থেকে 350-এর মধ্যে ওয়ার্ড লিখলে হয়। সব থেকে বড় কথা আপনার ফরম্যাটটা ঠিক থাকতে হবে এবং গ্রামার একটু কম ভুল করতে হবে, তাহলে আপনি 3.5 বা 3-র উপরে পেয়ে যাবেন। কথা কি বুঝছি এটাকে বলতেছি এডাব্লিউ। ক্লিয়ার? এটা সবার সবসময় প্রথমে থাকবে, বুঝছি সবাই? জি ভাইয়া। তারপরে যেখানে আমরা যদি ক্লিক করি, তারপরেরটা আসছে কি কোয়ান্ট। তো কোয়ান্টে কি আসছে, কোয়ান্টে 12টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেন টাইপগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করবো নেক্সট ক্লাসে। এটাকে বলা হয় কোয়ান্টিটিভ কম্পারিজন। এই টাইপের থাকবে প্রথম 4টা। দেখেন আমরা কিন্তু ইটিএস একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। আমি যদি ইটিএসকে ভালোভাবে চিনি, আমি কিন্তু আনসারগুলো মানে আমার ইটিএসকে বই কাজ করবে না। যেমন আমার হচ্ছে প্রথম 4টাই হচ্ছে এই টাইপের কোশ্চেন আসবে, 1 2 3 4। তারপরে একটা নর্মাল ম্যাথ আসবে, এরপরে আসবে একটা চিত্র, আন্দাজে 3টা ম্যাথ। দেখেন এই যে একটা চিত্র, একটা ম্যাথ, 2টা ম্যাথ, 3টা ম্যাথ। এই দেখছেন ইটিএস একটা হচ্ছে চিহ্ন যে আমরা এইভাবেই আসবো। আমরা যদি সিলেবাসটাকে ভালোভাবে চিনি তখন কিন্তু আমাদের আনসার করা সহজ। তারপর রিয়েল ম্যাথ আসবে, একটা গ্যাপ আসবে যে আমি যা আনসার বসা নিতে পারি,
এই যে দেখেন একটা গ্যাপ আসছে, আনসার একদম ফিক্সড। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ভাই আরও ডিটেল আলোচনা করবো, কোনটা কোন টাইপের, কোনটা কীভাবে সলভ করবো। বারবালে দেখেন এটাকে বলা হয় 1 ব্ল্যাঙ্ক, এটাকে বলতেছি 2 ব্ল্যাঙ্ক, এটাকে বলতেছি 3 ব্ল্যাঙ্ক। এরপরে একটা আরসি আসবে, অর্থাৎ প্যাসেজ আসবে, তার মধ্যে 2টা কোশ্চেন আসবে, একটা 2টা। তারপর আসবে এসি মানে পেয়ার, আমরা যেটা বলতেছিলাম যে ভাই পেয়ার একটার সিনোনিম বসাইতে হয়, এরকম আসবে আনসার। প্রথম পার্টে আসবে 4টা, একটা 2টা 3টা 4টা, দেখছেন হুবহু এই প্যাটার্নই আসবে। তারপরে আরেকটা প্যাসেজ আসবে, তার মধ্যে 3টা কোশ্চেন থাকবে, একটা 2টা এই যে 3টা, শেষ। তো এরকম 12টা। এই প্রথম পার্টে যা ভালো কোশ্চেন সেটার উপর ডিপেন্ড করে পরের পার্টে এই কোশ্চেনগুলো আসবে, ঠিক এইভাবে। সো এই কোশ্চেন প্যাটার্নগুলো আমরা নিয়ে পরবর্তীতে নেক্সট ক্লাসে কাজই হবে কোশ্চেন প্যাটার্ন ডিসকাশন করে আপনাকে হোমওয়ার্ক দেওয়া, ম্যাথের হোমওয়ার্ক শুরু করব। অর্থাৎ নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা পুরো জিআরই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কোনটা কী টাইপের কোশ্চেন, কোনটা কী হবে, এই হচ্ছে। সো একটা পুরো জিআরই সিস্টেমটা মানে কই টাইপের হয়, টোটাল 3 টাইপের, এডাব্লিউ ভার্বাল কোয়ান, ভার্বালের মধ্যে আবার 2 প্রকার, 2টা, একটা সেকশন 1 সেকশন 2। সেকশন 1-এর উপর ডিপেন্ড করে সেকশন 2 আসবে, 12টা এবং 15টা। ক্লিয়ার যা বলছি ভাই আপু? বুঝছি জিআরই এক্সামটা কি। জি ভাইয়া বুঝতে পারছি। টোটাল হচ্ছে তাহলে আমরা 340, 340-এ হচ্ছে মার্কিংটা হয়, আর বাকি 6-এ মার্কিংটা আপনি মানে 6-এ কিন্তু এটা কিন্তু রুল লেখা থাকে না, তবে 6-এ মোটামুটি 3 না পাইলে ওরা ধরেন আপনি লিখতেই পারেন না, তো এটা একটা রেড সাইন। তো 3 পাওয়া উচিত অন্তপক্ষে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আমরা আজকে এই পর্যন্ত রাখবো, আমরা নেক্সট ক্লাস থেকে আসলে হোমওয়ার্ক দেওয়া শুরু করবো। কারো কোনো কোশ্চেন আর এনিথিং? ভাইয়া নেক্সট ক্লাস করবে বা ভর্তির আমরা প্রসিডিউর? হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে আমরা ক্লাস হচ্ছে শনি সোমবার রাত 10টায়। সো নেক্সট আজকে ক্লাস গেল, অর্থাৎ নেক্সট ক্লাস হচ্ছে আমাদের নেক্সট বুধবারে 4 তারিখে। সেখান থেকে আমরা আসলে অফিসিয়ালি শুরু করব যাত্রাটা, যেটা হচ্ছে ক্লাস। এটা আমাদের কোর্স ফি থাকে 7,000 টাকা, যেখানে হচ্ছে ভার্বাল কোয়ান্টিটেটিভ পুরো জিনিসটাই আমাদের ইনক্লুডেড, এবং এক টাইম করে ফি দিতে হয়। এবং পুরো ডিটেলসের জন্য আপনি হচ্ছে 40698001, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা অথবা আমাদের পেজে নক দিতে পারেন। অলরেডি আমরা অ্যাডমিটেড হয়ে গেছি, সো আমরা হচ্ছে 10+ অ্যাডমিটেড হয়ে গেছি মোটামুটি। আমরা 4-5 জন নিয়ে মেইনলি আমরা শুরু করতেছি নেক্সট ক্লাস থেকে অফিসিয়ালি একদম টাইপ দেখে দেবে একদম জিরো থেকে। এবং এইটুকু বিশ্বাস রাখতে পারেন, আমার এখানে না শিখতে পারলে আর কোথাও শিখতে পারবেন না, বিকজ আপনার এই ব্যাচে ভর্তি হয়ে যদি কোনো কারণে গ্যাপ পড়ে যায়, আপনি পরের ব্যাচগুলোতে কিন্তু আর অ্যাডমিট লাগতেছেন, আপনি জাস্ট কন্টিনিউ করতেছেন আমার সাথে। জাস্ট আপনার যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেশন, জাস্ট কমপ্লিট করা। ঠিক আছে সবার? ভাইয়া আপনার সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা আমি আগে রেকর্ডিংগুলো অফ করি। আচ্ছা এইটুকু বুঝছি সবাই? হ্যাঁ হ্যাঁ। সবাই ক্লিয়ার? আচ্ছা